সে আজ বাড়িতে ডিনার করবে। মুখে সেটা প্রকাশ না করলেও নিবিড় মনে মনে খুব খুশিই হয়েছে। বিদেশ থেকে ফিরে আসার পর এ বাড়িতে যেন তার দম বন্ধ হয়ে আসে। মায়ের আদর যত্ন শাসন আর বোনের চঞ্চলতা ভরা দুষ্টুমি খুব মিস করে নিবিড়। এ বাড়িতে থাকলেই যেন চারদিকে তাদের স্মৃতি ঘিরে ধরে নিবিড়কে। মনে হয় হাত বাড়ালেই তাদের ছোঁয়া যায়, কিন্তু যখন হাত বাড়ায় তখন শূন্য হাতটাই ফিরে আসে নিবিড়ের কাছে। তখন নিবিড় বুঝতে পারে এটা শুধুই তাদের স্মৃতি আর তার মনের ভুল। তাই খুব একটা সময় থাকতে চায় না এই বাড়ির ভেতর। বেশিরভাগ সময় কাজ নিয়ে নিজের অফিস কক্ষটাতেই সময় কাটিয়ে দেয়। পরিপূর্ণ বাড়িটা হঠাৎ করেই শূন্য হয়ে যায়, সেটা মেনে নিতে কষ্ট হয় নিবিড়ের কাছে। বাড়ির ভেতর ঢুকে চারিদিকে নীরবতা যেন নিবিড়ের বুকে চাপা দেওয়া কষ্টকে ক্রমাগতই বাড়িয়ে তোলে। মাঝে মাঝে মনে হয় খুব ভালো ছিল দূরে পড়েছিল বলে। চোখের সামনে এই নীরবতা দেখে মনে হয় তার জীবনটা শূন্য হয়ে গেছে। কে পরিপূর্ণ করবে তার এই শূন্য জীবন? প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে তার শূন্য বুকটা। বিশাল বড় টেবিলের এক মাথায় বসে খাবার খাচ্ছে আশরাফ খন্দকার, আর টেবিলের অন্য মাথায় নিবিড়। খাবার খাওয়ার এক পর্যায়ে আশরাফ খন্দকার বলল, কাল তো মামলাটা কোর্টে উঠবে নিবিড়, আমি তো থাকতে পারবো না। তুমি পারবে তো একা সবটা সামাল দিতে? নিবিড়ের ইচ্ছে করছে বাবাকে বলতে, কিন্তু কথাটা বলল না নিবিড়। কারণ সে জানে তার বাবা ব্যস্ত একজন মানুষ, প্রতিদিন কত কত গরিব দুঃখী আর নিরীহ মানুষদের পাশে থাকতে হয়। তার বাবার এই কাজটা খুব পছন্দ নিবিড়ের। ছোটবেলা থেকেই ব্যারিস্টার হওয়ার ইচ্ছে থাকলেও বাবার কাজকে সবসময় সম্মান করে এসেছে নিবিড়। তার মাকেও দেখেছে তার বাবার কাজকে সম্মান করতে। তাই নিবিড় চাইলেও কথাটা বলতে পারলো না। বলল, সমস্যা নেই বাবা, কোনো প্রয়োজন পড়লে আমি তোমাকে অবশ্যই জানাবো। ঠিক আছে বাবা, অ্যাডভোকেট ফিরোজ সাহেব সবসময় তোমার পাশে থাকবেন। তুমি বিদেশে থাকাকালীন উনি তো মামলাটা প্রথম থেকে চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। কোনো কিছু প্রয়োজন পড়লে ওনার কাছ থেকে তুমি জেনে নিও। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি চাই তুমি তোমার মা বোনের খুনিকে শাস্তি পাইয়ে দিয়ে তাদের খুনের প্রতিশোধ নাও। তুমি চিন্তা করো না বাবা, আমি আমার লায়ার জীবনের যতটুকু অর্জন করেছি তার সবটা দিয়ে আমি চেষ্টা করব। আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে। আমি জানি তুমি পারবে। এই কথা বলে আশরাফ খন্দকার আবারও নিবিড়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা নিবিড়, ইদানিং তুমি কি তোমার সাথে কোনো মেয়েকে রেখে ইন্টার্নিং করাচ্ছ? সকালে একটা মেয়েকে দেখলাম তোমার অফিসে ঢুকতে। নিবিড় বুঝতে পারছে তার বাবা পুষ্পের কথা বলছে। পুষ্পের কথা শুনে নিবিড়ের চেহারা খানিকটা পরিবর্তন হয়ে গেল। মুখের মধ্যে জড়তা এসে ভর করলো। আমতা আমতা করে বলল, মানে হ্যাঁ, আসলে বাবা ও পুষ্প গ্রাম থেকে এসেছে, খুব ভালো স্টুডেন্ট। তাই ভাবলাম আমার পাশে থেকে যদি ইন্টার্নি করতে পারে তাহলে অনেক কিছু শিখতে পারবে। নিবিড়ের মুখে কখনো কোনো জড়তা কাজ করেনি। আজ এই পুষ্প মেয়েটার কথা বলতে এই সকল জড়তা এসে ভিড় করলো ছেলেটার মুখে। আশরাফ খন্দকার বিষয়টা খুব ভালো করেই খেয়াল করলেন। বুঝতে পারলেন এই পুষ্প মেয়েটাকে তার ছেলের হয়তো পছন্দ। তাই হয়তো বাবার সামনে ভালোবাসার মানুষটার কথা বলতে গিয়ে জড়তা সৃষ্টি হচ্ছে নিবিড়ে। যতই হোক বাবা তো। আশরাফ খন্দকার কিছু বুঝতে পেরে একগাল হেসে বলল, হ্যাঁ, মেয়েটাকে দেখেই বোঝা যায় খুব ভালো একটা মেয়ে। আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে। এই কথা বলে আশরাফ খন্দকার খাবার টেবিল থেকে উঠে গেলেন। বাবার মুখে পুষ্পকে পছন্দের কথা শুনে মুখে হাসি দেখা গেল নিবিড়ের। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মাকে সরাসরি গিয়ে বলতো। মা, আমি তোমার কালো গোলাপকে পেয়ে গেছি, আমার এই কালো গোলাপকেই লাগবে। কিন্তু আজ মা তো বেঁচে নেই। বাবার সামনে ওরকম ভাবে নিজের পছন্দের কথা বলে উঠতে পারলো না নিবিড়। কিন্তু বাবা ঠিকই ছেলের চোখের ভাষা বুঝতে পেরে গেছে। তাই তো ইঙ্গিত দিয়ে গেছে তার ওই ফুলকেই পছন্দ হয়েছে, যে ফুল তার ছেলের মনের বাগানে নিজের সৌন্দর্য নিয়ে ফুটে আছে। বিশাল একটা অন্ধকার ঘরের ঠিক মাঝ বরাবর একটা অল্প আলো লাইট জ্বলছে। সে আলো স্পষ্ট সবার মুখ না দেখা গেলেও ভাষা ভাষা মুখগুলো চেনা যাচ্ছে ঠিকই। ঘরের একপাশে বসে আছে স্ন্যাক গ্যাংয়ের খোকন, আর তার পেছনে সারি সারি বন্দুক হাতে ডজন খানিক ছেলে পেলে। তারই বিপরীত পাশে বসে আছে অনলি অন টাইগার গ্যাংয়ের কিং টাইগার, আর তার পাশেই রায়হান নামের ছেলেটা। আর পেছনে ডজন খানিক নয়, বরং 20-22 ছেলে পেলে, সবাই কালো পোশাক ধারণ করে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। টাইগার আশেপাশে এক পলক তাকিয়ে বলল, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই টাইগার।
হঠাৎ করে খুব উচ্চস্বরে আওয়াজটা এলো। সঙ্গে সঙ্গে টাইগার সহ সবাই আশেপাশে তাকালো, কিন্তু কাউকে কোথাও দেখা গেল না। পুরো ঘর অন্ধকার। খোকন টাইগারকে ইঙ্গিত দিয়ে বলল সামনে তাকাতে। টাইগার সামনে তাকাতেই সামনের দেয়ালে রাখা বড় স্ক্রিনের মনিটরে ভেসে উঠল এক মানুষের প্রতিচ্ছবি। টাইগার রূপে উজান খুব ভালো করে বুঝতে পারলো স্ন্যাক গ্যাং কিং তার সামনে না এসে এই ভিডিওটা কনফারেন্স মাধ্যমে তার সাথে কথা বলতে চাইছে। টাইগার তাকিয়ে আছে সামনে থাকা স্ক্রিনে, কিন্তু তার মুখ তো দেখাই যাচ্ছে না, শুধু হাতের 5টা আঙ্গুলই দেখা যাচ্ছে। হাঁটুর মধ্যে হাত রেখে আঙ্গুলগুলো অনবরত নাড়াচ্ছে সে। উজান খুব ভালো করে তাকিয়ে আছে আঙ্গুলগুলোর দিকে। স্ক্রিনের অপর পাশে থাকা মানুষটা আবারও বলল, কি ব্যাপার টাইগার, কিছু বলছো না কেন? তুমি বলেছিলে তুমি আমার সাথে কথা বলতে চাও, আর কারোর সাথে না। কথা বলতে চলে এলাম তোমার সাথে। এবার বলো, তুমি আমার সাথে কাজ করতে রাজি? কণ্ঠটা কেমন যেন খুব পরিচিত মনে হলো উজানের কাছে, কিন্তু হালকা সাউন্ড এফেক্ট ব্যবহার করার কারণে কণ্ঠটা খুব ভালো করে ধরতে পারছে না উজান। উজান তার প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ আমি রাজি। আমি এই স্ন্যাক গ্যাংয়ের সাথে কাজ করব, তবে আমার শর্ত আছে। আমাদের মাঝে যা কিছু হবে তা 50-50 করে ভাগ করা হবে। সেটা তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আমার আরেকটা শর্ত আছে। এটা ছাড়া আর কি শর্ত? যে কোনো বিষয়ে আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারোর সাথে কথা বলবো না। এসব ছোটোখাটো বিষয়ে স্নেক গ্যাংয়ের কি সবসময় কথা বলে না? টাইগার গ্যাংয়ের কিংও এসব ছোটোখাটো বিষয়ে কোনো চামচার সাথে কথা বলে না। যদি দুটো মাফিয়া গ্যাংকে একসাথে কাজ করতে হয় তাহলে সেই গ্যাংয়ের কিংদের একসাথে বসে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো সাইড পার্সনের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত এই টাইগার নিবে না। স্ক্রিনে থাকা মানুষটা আঙ্গুলগুলো কিছুক্ষণ নাচালো, হয়তো কিছু একটা ভাবতে ব্যস্ত। তাকে চুপ থাকতে দেখে টাইগার রূপে উজান বলল, খুব চিন্তায় ফেলে দিলে দরকার নেই। আমি সামান্য অর্থের বিনিময়ে আমার লোকজন দিয়ে এই স্ন্যাক গ্যাংকে মাফিয়া জগতের রাজ করতে সাহায্য করব। আর সে যদি আমাকে মিনিমাম সম্মানী দিতে দ্বিধাবোধ করে তাহলে আমি নাই বা কাজ করলাম এই স্ন্যাক গ্যাংয়ের সাথে। আমি চাইলে আমি এই মাফিয়া জগতে রাজ করতে পারি, সেই শক্তি আমি মজুত করে রেখেছি। এই কথা বলেই টাইগার চেয়ার ছেড়ে উঠতে গেলে স্ক্রিনে থাকা মানুষটা বলল, আরে তুমি রাগ করছো কেন? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের মাঝে যোগাযোগ হওয়ার দরকার। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে কথা বলবো। উজান মনে মনে হাসলো। সে মনে মনে বলল, দূরে তুমি কতদিন থাকবে? একদিন না একদিন সামনে তো তোমাকে আসতেই হবে। আমি বাধ্য করব তোমাকে আমার সামনে আসতে। এই কথা বলেই উজান আবারও হাসলো, কিন্তু মুখোশের আড়ালে তার হাসি কারো চোখেই পড়ল না। আদালত প্রাঙ্গণেই চৌধুরী পরিবারের পরপর দুটো গাড়ি এসে থামলো। আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ সবাই এসেছে আদালতে। উজান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। মালা উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, আমরা এসে গেছি, আমাদের নামতে হবে। আদালত প্রাঙ্গণে গাড়ি থামা মাত্রই বুকের ভেতরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হচ্ছে মালার। ভয় চারদিক থেকেই ঘিরে ধরেছে তাকে। উদয়কে হারানোর ভয়, কিন্তু মালা সেটা প্রকাশ করলো না। যতটুকু পারে শক্ত থাকার চেষ্টা করলো সে। মালার হাত ধরে নামলো উদয়। অ্যাডভোকেট কামরুল হাসান আদালত প্রাঙ্গণেই দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল চৌধুরী পরিবারের জন্য। তাদের দেখে এগিয়ে এলো তাদের কাছে। উজান কামরুল হাসানকে বলল, কি বুঝতে পারছেন আঙ্কেল? এখনও কিছু বুঝতে পারছি না উজান, তবে আমার কাছে খবর এসেছে নিবিড় খন্দকারের কাছে নাকি খুব শক্তপোক্ত প্রমাণ আছে। অ্যাডভোকেট কামরুল হাসানের কথা শুনে মুখটা চুপসে গেল উজানের। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। এত কিছু করেও কি সে সত্যটা বের করতে পারলো না? এভাবে বাজেভাবে হেরে যাবে মিথ্যের কাছে, আর সেই মিথ্যেটাই তার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিবে। অল্প কিছুক্ষণ পর নিবিড়ের গাড়ি এসে থামলো আদালত প্রাঙ্গণে। নিবিড়, পুষ্প, রাহাত সহ অ্যাডভোকেট ফিরোজ গাড়ি থেকে নামলো। বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবার। অন্য কেউ খেয়াল না করলেও উজানের চোখ পড়ল পুষ্প আর নিবিড়ের উপর। নিবিড় গাড়ি থেকে নেমে সোজা আদালতের ভেতরে চলে গেল। পুষ্প সহ রাহাত আর অ্যাডভোকেট ও তার পেছন পেছন চলে গেল। উজান তাদের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আদালতের কাজ শুরু হবে। উজান, উদয় সহ চৌধুরী পরিবারের সবাই চেয়ারে বসে আছে। সবাই বিচারকের আসার অপেক্ষায় আছে। ঠিক সেই সময় নিবিড় ঢুকলো কক্ষে, আর তার পেছনেই ছিল পুষ্প।
পুষ্পর হাতে কিছু ফাইল আর রাহাতের হাতে একটা ব্যাগ। নিবিড় কক্ষে ঢুকেই চোখে পড়ল উদয়ের উপর, তার মা আর বোনের খুনি, যে কিনা এক সময় তার বোনের ভালোবাসা ছিল। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিল নিবিড়, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিজের আসনে বসে পড়ল। ওইদিকে পা দুটো যেন থমকে গেছে পুষ্পর। এই বিচার কক্ষের আসনে মালাকে বসে থাকতে দেখে পা থেমে গেছে পুষ্পর। মালা ও পুষ্পের উপর চোখ পড়তেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মালার। সঙ্গে সঙ্গে মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, পুষ্প। চৌধুরী পরিবারের সবাই নিবিড় খন্দকারের সাথে তাদের বাড়ির ছোট্ট বউ পুষ্পকে দেখে যেন অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। সবার মনে একটাই প্রশ্ন, পুষ্প এই আদালতে কি করছে, তাও আবার নিবিড়ের সাথে? সবাই অবাক আর জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকিয়ে আছে পুষ্পের দিকে। মালা হাসি মুখে চেয়ার ছেড়ে পুষ্পর কাছে যেতে চাইলে ঠিক তখনই উজান তাকে বাধা দেয়। কি হয়েছে ভাবি, তুমি কোথায় যাচ্ছ? পুষ্প এসেছে। ও তোমার জন্য আসেনি, তাই তোমারও ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমার পুষ্প আমার কাছে আসেনি তো কার কাছে এসেছে? সব কিছু বুঝতে পারবে, এখন চুপ করে বসো। মালা আর কিচ্ছু না বলে পুষ্পের দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ল। উজান মালাকে তার কাছে আসতে দিল না, এটা পুষ্পের চোখে পড়েছে। কিন্তু মালা আর চৌধুরী পরিবারের সবাই এই আদালতের বিচার কক্ষে কি করছে, সেই প্রশ্নে পুষ্পের মনকে অতুলা করে দিচ্ছে। নিবিড় তাকিয়ে দেখে পুষ্প এখনো দাঁড়িয়ে আছে। নিবিড় পুষ্পকে ডেকে বলল। পুষ্প, পুষ্পের ধ্যান ভাঙল। নিবিড় বলল, দাঁড়িয়ে আছো কেন? পুষ্প বলার আগেই নিবিড় ওদের দিকে তাকিয়ে বলল, ওরাই আমার শত্রুপক্ষ, চৌধুরী পরিবার। ওই পরিবারের বড় ছেলে উদয় চৌধুরী আমার মা আর বোনকে খুন করেছে। নিবিড়ের কথা শুনে পুষ্পের দুপা থরথর করে কাঁপছে। পুষ্প সঙ্গে সঙ্গে বসে পড়ল চেয়ারে। এ কি শুনলো সে? উদয় ভাইয়া খুন করেছে? কিন্তু কিভাবে সম্ভব? একটা অন্ধ লোক কিভাবে খুন করতে পারে? আর উদয় খুন করতে পারে এটা বিশ্বাসেরও বাইরে। আর যদিও তাই হয় তাহলে মালার কি হবে? মালার জীবনটা তো শেষ হয়ে যাবে। তাহলে কি মালা এতদিন ভালো ছিল না? আর সে কিনা মালা সুখে আছে ভেবে নিশ্চিন্ত মনে মালার উপর নীরব অভিমান পুষে রেখেছে। এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্যই আজ মালার এই অবস্থা। নিজেকে নিজেই ধিক্কার দিল পুষ্প। মালা এখনো পুষ্পর দিকেই তাকিয়ে আছে। পুষ্প চোখের পানি ফেলে মালার দিকে তাকালো। মালার মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। কিন্তু পুষ্পর মুখে হাসি ফুটে ওঠেনি, বরং ফুটে উঠেছে অনুশোচনা আর নিজের উপর ধিক্কার। মালার সাথে আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ সবাই পুষ্পের দিকেই তাকিয়ে আছে। নাজু চৌধুরী আর জলি চৌধুরীর কানে আস্তে করে বলল, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো উজান, কাল উদয়কে কোর্টে দাঁড়াতে হবে। শুনেই মার ভাবিকে সামলানো যাচ্ছে না। একটা চিঠি এসেছে, সেটা পড়েই তো জানতে পারলাম। ভাবি, তোমার ছোট ছেলের বউ দেখছি নিবিড় খন্দকারের সাথে ঢুকলো। তাহলে ও কি উজানের উপর প্রতিশোধ নিতে পারবে না বলে উদয়ের উপর প্রতিশোধ নিতে চাইছে? তাই ওই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে। আমার তো তাই মনে হয়। আর তুমি এই ছেলের বউকে বাড়িতে আনার জন্য পাগল হয়ে আছো। উজান ঠিকই এই মেয়েটাকে চিনতে পেরেছে, তাই তো ফেলে রেখে এসেছে। গায়ের রঙে চেয়ে এই মেয়েটার মনটা আরও বেশি কালো। জলি চৌধুরী শুধু নাজু চৌধুরীর বলা কথাগুলোই শুনছিল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল পুষ্পের দিকে। নাজু চৌধুরী জল চৌধুরীকে বলা কথাগুলো আবার আয়শা চৌধুরীর কানে ঢুকাতে ব্যস্ত হয়ে পড়ল। উজান এক পলক তাকালো তার কালো গোলাপের দিকে। মলিন মুখশ্রীতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মালার দিকে। উজান তাকাতেই পুষ্প মুখ ফিরিয়ে নিল। এরই মধ্যে জাজ সাহেব আদালতে এসে বসলেন। সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান জানালো। আদালতের চেয়ারে বসে জাজ সামনে রাখা সুরতহাল পোস্টমর্টেম রিপোর্ট উল্টে পাল্টে পড়তে থাকেন। তারপর পুলিশকে আদেশ দিলেন আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে। কাঠগড়ায় দাঁড় করানোর কথা শুনতেই মালার বুকটা মোচড় দিয়ে উঠল। শক্ত করে ধরলো উদয়ের হাতটা। উদয়ের অপর পাশে বসে থাকা জলি চৌধুরীও ছেলের অন্য হাতটা জড়িয়ে ধরলো। পুলিশ সামনে আসতেই উজান বলল, আমার ভাই অন্ধ, তাই ওকে একটু সাবধানে নিয়ে যাবেন। এসপি জীবন এগিয়ে এসে ওই পুলিশকে সরিয়ে দিয়ে নিজে উদয়কে নিয়ে যেতে গেলে উদয়ের এক হাত মালা আর আরেক হাত জলি চৌধুরী ধরে রেখেছে। উদয় জলি চৌধুরীকে বলল, মা ছাড়ো আমাকে, কি করছো? আমাকে যেতে হবে। কিন্তু জলি চৌধুরী কিছুই না বলে চোখ থেকে পানি ছেড়ে দিল।
অপরদিকে মালার চোখ থেকে বয়ে যাচ্ছে অবিরাম অশ্রুকণা। উজান বলল, মা, ভাইয়াকে নির্দোষ প্রমাণ করতে গেলে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর কাঠগড়ায় দাঁড়ালেই তো ভাইয়া দোষী না। জীবন বলল, উজান ঠিকই বলছে আন্টি, উদয়কে ছেড়ে দিন, ওর কিছুই হবে না। কোর্টের কাজ দেরি হলে জজ সাহেব রেগে যাবেন। জলে চৌধুরী আর মালা ওদেরকে ছেড়ে দিল। জীবন এক পলক তাকালো মালার দিকে। এই মেয়েটাকে সেই প্রথম দেখলো। চৌধুরী পরিবারের সাথে এই মেয়েটাকে আগে কখনো চোখে পড়েনি। কে এই মেয়েটা? আর সে উদয়ের হাতটা এভাবে ধরে রেখেছে কেন? নিজের মনের মধ্যে কথাগুলো আওড়ালো জীবন। পুষ্প তাকিয়ে আছে মালার দিকে। খুব একটা দূরত্ব নয় তাদের মধ্যে, কিন্তু মালার চোখের পানি দেখে পুষ্প পারছে না মালাকে একটাবার জড়িয়ে ধরতে। উদয়কে কাঠগড়ায় দাঁড় করানো হলো। নিবিড় একের পর এক তর্ক করেই যাচ্ছে। তার বিপরীতে অ্যাডভোকেট কামরুল হাসানও তার সাথে পাল্লা দিয়ে তর্কে জয়ী হওয়ার চেষ্টা করছে। উদয়ের পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান যে প্রমাণগুলো আদালতে পেশ করেছে তার যথাযথই যুক্তি আছে আদালতের কাছে। ওইদিকে নিবিড় খন্দকারের এক একটা প্রমাণও ফেলনা নয়। ওই দিন নিশির বাড়ি সিসি ক্যামেরার ফুটেজ, নিশি আর দোয়েল খন্দকারের পোস্টমর্টম রিপোর্ট, সবকিছু উদয়ের বিপক্ষেই যাচ্ছে। দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে নিবিড় খন্দকার আদালতকে জানালো তার কাছে এমন এক প্রমাণ আছে যা দিয়ে খুব সহজেই প্রমাণ হয়ে যাবে উদয় নিশি আর তার মাকে খুন করেছে। মালার বুকটা ধক করে উঠল। চৌধুরী পরিবারের মুখটাও মলিন হয়ে গেল, যেন অন্ধকার ছেয়ে গেল তাদের জীবনে। শুকনো ঢোক গিল উজান। নিবিড় এগিয়ে গেল তার টেবিলের দিকে, পুষ্পর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পুষ্প, ওই ব্যাগটা দাও। পুষ্প জানে নিবিড় কোন ব্যাগটা দেওয়ার কথা বলছে, কিন্তু কি করে দিবে সে ওই ব্যাগটা? ওই ব্যাগটার মধ্যে যে উদয় চৌধুরীর জীবন আর তার বোনের সাজানো স্বপ্নটা নষ্ট হয়ে যাওয়ার অস্ত্র আছে। পুষ্প এসব ভাবতে ভাবতে তার হাত পা কাঁপছে, আর ছলছল করে উঠল চোখ দুটো। নিবিড় পুষ্পর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। কখনো তেমন মুখ দেখেনি পুষ্পর। নিবিড় আবারও পুষ্পকে ডেকে বলল, পুষ্প, ব্যাগটা দাও। পুষ্প এবার শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে পাশে রাখা ব্যাগটা এগিয়ে দিল নিবিড়ের হাতে। মালা তাকিয়ে চোখের পানি ফেলে দিল। এত সময় সে মনে করেছে তার বোন তার এই দুঃসময়ের কথা জানতে পেরে মনে হয় আদালতে ছুটে এসেছে, কিন্তু সে বুঝতেই পারেনি তার বোন তার স্বামীর বিপক্ষে হয়ে হে আদালতে এসেছে। নিবিড় ব্যাগ থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটা পিস্তল রাখলো জজ সাহেবের সামনে। তারপর আবারও টেবিলে রাখা ফাইল থেকে কিছু কাগজপত্র বের করে জজ সাহেবের সামনে রেখে বলল, এই হচ্ছে সেই পিস্তল, যে পিস্তল দিয়ে ওই উদয় চৌধুরী আমার মাকে খুন করেছে। এই পিস্তলে উদয় চৌধুরীর আঙুলের ছাপ স্পষ্ট পাওয়া গেছে, তা এই কাগজে বর্ণনা দেওয়া আছে। আর যেহেতু আমার বোনকে এই উদয় চৌধুরী রান্নাঘরে নিয়ে গিয়ে আগুনই পুড়িয়ে মেরেছে, তাই তার কোনো প্রমাণ নেই। কিন্তু তাতে কি, আমার মাকে যে এই পিস্তল দিয়ে খুন করেছে তার প্রমাণে খুব সহজেই বোঝা যায় এই উদয় চৌধুরী আমার মা আর আমার বোনকে খুন করেছে। উদয়ের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হুজান চিৎকার করে বলে উঠল, এই প্রমাণ মিথ্যে ধর্মাবতার। তা না হলে হঠাৎ করে এই প্রমাণ কোত্থেকে এলো? আগে তো এই প্রমাণ পুলিশ খুঁজে পায়নি। নিশ্চয়ই এটা নকল কোনো কাগজ আর নকল কোনো অস্ত্র। উজানের উত্তেজিত হওয়া দেখে জজ সাহেব বললেন। এই বলে জজ সাহেব সামনে রাখা কাগজগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। নিবিড় উজানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। উজান অগ্নি চক্ষু নিয়ে মুখ কটমট করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। জজ সাহেব নিবিড়কে জিজ্ঞেস করলো, কয়েকদিন আগে একটা ব্যাগে করে এই পিস্তলটা পার্সেল হিসেবে আমার কাছে আসে। তার সাথে একটা চিঠিও। চিঠিতে এইটুকুই লেখা ছিল যে এটা আমার কেসে জিততে সাহায্য করবে। তারপর আমি এই পিস্তলটা টেস্টে পাঠাই। টেস্টের রিপোর্ট বেরিয়ে আসে এই পিস্তলে উদয় চৌধুরীর আঙুলের ছাপ আছে, আর সাথে আমার মায়ের রক্তের ফোঁটা এই পিস্তলে লেগে আছে। তার মানে এটা দিয়েই ওই উদয় চৌধুরী আমার মাকে খুন করেছে। এই টেস্টের কাগজ আর চিঠিটা আপনার সামনে রাখা আছে ধর্মাবতার। ঠিক তখনই অ্যাডভোকেট কামরুল হাসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু বিপক্ষের করা কোনো টেস্টের রিপোর্ট আমরা গ্রহণ করব না ধর্মাবতার। উনি আমাদের মক্কেলকে দোষী প্রমাণ করার জন্য শক করতে পারে। এই রিপোর্টটা তো উনি ওনার নিজের বানানোও হতে পারে। তার কি প্রমাণ আছে? নিবিড় রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে দিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহেব? এই নিবিড় খন্দকার তার এত বছরের লয়ার জীবনে কখনো কোনো মিথ্যার সাথে আপোষ করেনি, আর আপনি বলেছেন আমি মিথ্যা রিপোর্ট তৈরি করে নিয়ে আসব? কি গ্যারান্টি আছে?
তুমি এতদিন অন্যের মামলা লড়েছ নিবিড়, কিন্তু নিজের মা আর বোনের খুনিকে শাস্তি দিতে তুমি তো মিথ্যের আশ্রয় নিতেই পারো, কারণ তোমার কাছে তো উদয় চৌধুরী তোমার মা বোনের খুনি। হ্যাঁ, আমার কাছে উদয় চৌধুরীই আমার মা আর বোনের খুনি, আর সেটা আমি প্রমাণ করে দিব। জজ সাহেব দুপক্ষকে থামতে বলে উঠলেন। অর্ডার অর্ডার, আপনারা থামুন। এই অস্ত্র সরকারি ল্যাবে আবার পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেই পর্যন্ত এই কেস এখানেই মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী তারিখ আসার আগে আসামিকে দেশের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে আদালত। এই কথা বলে জজ সাহেব বিচার কক্ষ থেকে বেরিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে সবাইও বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে পুষ্প মালার দিকে এগিয়ে গেল। মালাও পুষ্পের কাছে এগিয়ে যেতে চাইলে জলি চৌধুরী মালার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে নিজেই পুষ্পের সামনে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ঠাস করে ভরা আদালতের মধ্যে পুষ্পের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক হলো নিবিড়। উজান কপাল খিচে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সে যা ভেবেছিল তাই হলো। তার মা সহ চৌধুরী পরিবারের সবাই পুষ্পকে ভুল বুঝল। পুষ্প গালে হাত দিয়ে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জলি চৌধুরী পুষ্পের দিকে আঙ্গুল তুলে বলল, তোর মতন নিকৃষ্ট মেয়ে আমি আর দ্বিতীয়টা দেখিনি। আরে তোর নিজের সুখের কথা তো বাদ দিলাম, যে বোন তোর জন্য এত কিছু করলো সেই বোনের সুখও সহ্য হচ্ছিল না তোর। নিজের সুখে থাকতে পারলি না বলে বোনের পিছনে লাগার এই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছিস যাতে আমার ছেলেকে জেলে ঢুকাতে পারিস। কিচ্ছু করতে পারবি না আমার ছেলেদের। তোর ওই কুনজর আমি আমার ছেলেদের উপর কখনোই পড়তে দিব না। এই কথা বলে জলি চৌধুরী মালার হাত ধরে টানতে টানতে পুষ্পের সামনে থেকে নিয়ে চলে গেল। মালা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল পুষ্পের দিকে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। পুষ্প মালার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। নিবিড় পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল, পুষ্প, তুমি কি চৌধুরী পরিবারকে আগে থেকে চিনো? পুষ্প চোখের পানি মুছতে মুছতে বলল, পরে বলবো। এই কথা বলেই পুষ্প আদালত থেকে বেরিয়ে গেল। নিবিড়ও তার পেছন পেছন চলে গেল। উজান তাকিয়ে রইল পুষ্পর যাওয়ার দিকে। জলি চৌধুরী উজানের সামনে যেতেই উজান বলল, মা, এটা তুমি কি করলে? জলি চৌধুরী উজানকে থামিয়ে দিয়ে বলল, উজান, আমার এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না। আমার উদয়কে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চল। উদয় বলল, মা, কি হয়েছে আমাকে বলো। এখানে কি পুষ্প এসেছিল? হ্যাঁ, পুষ্প এসেছিল তোকে জেলে ঢুকাতে। উজান জলি চৌধুরীকে কিছু বলতে গেলে জলি চৌধুরী উজানকে থামিয়ে দিয়ে বলল। এই কথা বলে জলি চৌধুরী আদালত থেকে বেরিয়ে গেল। উজানও আর কিচ্ছু না বলে সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে পুষ্প নিজের ঘরে বালিশে মুখ গুজে অঝরে কাঁদছে। পুলক পুষ্পর ঘরে এসে বোনকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে বোনকে ডেকে বলল, আপু, তুই কাঁদিস কেন? কি হয়েছে তোর? পুষ্প বিছানা ছেড়ে পুলককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মালা ভালো নেই ভাই, আমি আজ নিজের চোখে দেখলাম ও ভালো নেই। পুলক অবাক হয়নি পুষ্পের কথায়, কারণ ওই দিন কলেজে মালার চোখ মুখ দেখে পুলক বুঝতে পেরেছিল তার মালাপু ভালো নেই। পুলক পুষ্পকে সোজা করে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে আপু? আমাকে সবকিছু খুলে বল। পুষ্প পুলককে সবকিছুই খুলে বলল। পুলক সবকিছু শুনে তার মুখও বন্ধ হয়ে গেল। মালা ভালো নেই সে বুঝতে পারলেও তার জীবনের উপর দিয়ে যে এত বড় ঝড়ঝাপটা যাচ্ছে এটা পুলক বুঝতে পারেনি। কিন্তু ওই দিন মালাও তো তাকে কিছু বলল না, বরং মিথ্যে একটা মুখে হাসি ফুটিয়ে বলল সে নাকি খুব ভালো আছে। পুলক পুষ্পকে বলল, আপু, বাবা মাকে সব কিছু জানাতে হবে। তুই এক্ষুনি বাবা মাকে এখানে আসতে বল। আমাদের এখন মালাপুর পাশে দাঁড়াতে হবে। পুষ্প মাথা নেড়ে চোখের পানি মুছে সঙ্গে সঙ্গে ফোন বের করে বসির হায়াত আর শিরিন বেগমকে তাড়াতাড়ি ঢাকায় আসতে বলল। কি হয়েছে জানতে চাইলে পুষ্প বলল ঢাকায় আসার পরই সবকিছু বলবে। পুষ্পর ফোন পেয়ে বসির হায়াত শিরিন বেগম ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পুষ্প চুপ করে মাথা নিচু করে বসে আছে নিবিড়ের সামনে। নিবিড়ও কিচ্ছু না বলে তাকিয়ে আছে পুষ্পের দিকে। কিছু সময় নীরবতার পর নিবিড় বলল, তুমি কি ওই উদয় চৌধুরীর পরিবারকে আগে থেকে চিনতে পুষ্প? পুষ্প নীরবতা ভেঙে বলল, উদয় চৌধুরীর স্ত্রী আমার বোন। সঙ্গে সঙ্গে যেন চোখ মুখ লাল হয়ে গেল নিবিড়ে। বলল, কি ওই উদয় চৌধুরী বিয়ে করে নিয়েছে? পুষ্প মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিছুদিন আগেই আমার বোন মালার সাথে উদয় চৌধুরীর বিয়ে হয়। পুষ্প উদয় আর মালার বিয়ের কথা নিবিড়কে বললেও তার আর উজানের বিয়ের কথা নিবিড়কে বলল না।
কারণ তার কাছে বিয়ের কোনো মূল্যই নেই, আর না ওই উজান চৌধুরীর কাছে আছে। আর তাছাড়া এই সময় তার আর উজানের বিয়ের কথা বলারও এখানে কোনো প্রয়োজন মনে করেনি পুষ্প। ওইদিকে নিবিড় দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মানে এই উদয় বিয়ে করেছে আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক করে, তাকে খুন করে 1 বছর যেতে না যেতেই ওই উদয় চৌধুরী বিয়ে করে নিয়েছে। নিবিড়ের অস্থিরতা যেন বেড়েই গেল। দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল ফ্লোরে। তারপর চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়বো না উদয়, আমি তোমাকে জেলে ঢুকিয়ে ছাড়বো। আমার বোনকে খুন করে তুমি দিব্যি সুখে আছো, তোমার এই সুখ আমি নষ্ট করে দেব, তছনছ করে দেব তোমার জীবন। এ কথা বলে নিবিড় টেবিলে দুহাত চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুষ্প অবাক হয়ে গেল নিবিড়ের এই অবস্থা দেখে। রাহাত নিবিড়ের চিৎকার শুনে বাইরে থেকে অফিসের ভেতর ঢুকে এগিয়ে এলো নিবিড়ের দিকে। পুষ্প তাড়াতাড়ি করে অন্য একটা গ্লাসে পানি ঢেলে নিবিড়ের দিকে গ্লাসটা এগিয়ে দিল। নিবিড় পানির গ্লাসটা হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি। রাহাত পুষ্পের উদ্দেশ্যে বলল, পুষ্প তুমি কি বলছো স্যারকে, যে স্যার এভাবে রেগে গেল? পুষ্প কিছু বলতে যাবে তার আগে নিবিড় বলল, রাহাত আমি ঠিক আছি, তুমি এখন বাইরে যাও। রাহাত আর কিচ্ছু না বলে পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অফিস রুম থেকে বেরিয়ে গেল। পুষ্প রাহাতের দিকে তাকিয়েছিল। রাহাত চলে যাওয়ার পর তার দিক থেকে চোখ ফিরিয়ে নিবিড়কে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি কি করে শান্ত হব পুষ্প? ওই উদয় আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক করে আমার বোনকে খুন করলো, আর এখন সে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। নিবিড়ের বোনের সাথে উদয়ের ভালোবাসার সম্পর্ক ছিল, সেই কথা জেনে পুষ্প অবাক হয়ে গেল। পুষ্প বলল, আপনার বোনের সাথে উদয় ভাইয়ার ভালোবাসার সম্পর্ক ছিল? হ্যাঁ, ওই উদয়ের সাথে আমার বোন নিশির বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ওই উদয় সে তার কথা রাখেনি। এক নিস্তব্ধ রাতে আমার বাড়িতে ঢুকে আমার মা আর বোনকে নৃশংসভাবে খুন করেছে, আর এখন অন্ধ হওয়া নাটক করে বিয়ে করে সুখে দিন কাটাতে চাইছে। কিন্তু উদয় ভাইয়া কেন ওনাদের খুন করবে? ওনার কাছে কি কারণ থাকতে পারে ওনাদের খুন করার? খুব জঘন্য একটা কারণ ছিল পুষ্প। বিয়ের আগে ওই উদয় চৌধুরীর বাবা আর আমার মায়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর এইসবের কিছুতেই তাদের মধ্যে ছিল না। কিন্তু ওই চৌধুরী পরিবারের ধারণা ছিল বিয়ের পর হয়তো তাদের মধ্যে সম্পর্ক ছিল, আর সেই প্রতিশোধ নিতে উদয় আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক তৈরি করে আমাদের বিশ্বাস অর্জন করে, আর এই বিশ্বাসকে পুঁজি করে সে আমাদের বাড়িতে ঢোকে, আমার মা আর বোনকে খুন করে। কিন্তু সালমান আঙ্কেল তো অনেক বছর আগেই মারা গেছেন। আমরা তো সেটাই জানতাম। ওনার মারা যাওয়ার এত বছর পর একটা মিথ্যে সন্দেহের উপর ভিত্তি করে উদয় ভাইয়া কেন এমনটা করবে? সবর আর ওর পরিবারের নিচু মন মানসিকতার ফল পুষ্প। আচ্ছা, আপনি শিওর যে উদয় ভাইয়াই আপনার মা আর বোনকে খুন করেছে? নিবিড় অবাক চোখে তাকালো পুষ্পের দিকে। পুষ্প উত্তরের অপেক্ষায়ও তাকিয়ে আছে নিবিড়ের দিকে। নিবিড় তার ছেলের হাসি দিয়ে বলল, তোমার চোখে মুখে উদয়ের জন্য মায়া আর টান দেখতে পাচ্ছি পুষ্প। সেটা কি উদয় তোমার বোনের স্বামী হয় বলে? পুষ্প তুমি ভুলে যেও না, তুমি এমন একটা পেশা বেছে নিয়েছো যে পেশায় কাছের মানুষের প্রতি মায়া আর টান কখনোই কাম্য নয়। কাছের মানুষের প্রতি মায়া আর টান তখনই কাম্য নয় যখন সেই মানুষটা অপরাধী হবে। উদয় অপরাধী পুষ্প, আর আমি সেটা প্রমাণ করে দিয়েছি। আদালত নামমাত্রই সময় নিয়েছে, আর সেই সময়ের পরই আদালতের কাছেও স্পষ্ট হয়ে যাবে উদয় অপরাধী। কিন্তু আপনি আরো একটু। নিবিড় পুষ্পকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, প্লিজ পুষ্প, আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। পুষ্প আর কিচ্ছু না বলে মাথা নিচু করে নিল। তারপর হাত ব্যাগটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নিবিড়ের অফিস থেকে বেরিয়ে গেল। আয়শা চৌধুরী আর জলি চৌধুরী সহ সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। উকিল সাহেবের সঙ্গে জরুরি বিষয়ে কথা বলছে উজান। তার পাশে উদয় আর সেলিম চৌধুরী বসে আছেন। মালা আর উর্মি এক পাশে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রায়হান। আজ সারাদিন উজান অফিসে বসেনি, তাই ভাবলো সন্ধ্যায় অফিসে যাবে। সেজন্যই রায়হানকে আসতে বলে। রায়হান অপেক্ষা করছে উজানের জন্য। উজান উকিল সাহেবের সাথে জরুরি কথা শেষ করেই অফিসের উদ্দেশ্যে রওনা হবে। উজান উকিল সাহেবকে বলল, এতদিন পর নিখোঁজ হওয়া পিস্তল কার কাছে ছিল? আর ছিলই যখন, তাহলে কেনই সে প্রথমবারই এই পিস্তল সামনে আনলো না? ওজান, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার মনে হয়
আমার মনে হয় এই পিস্তলটা ভুয়া। নিবিড় খন্দকারের কেস জেতার জন্য ভুয়া একটা পিস্তল কোর্টের হাজির করেছে। দেখো, পরবর্তী শুনানিতে সেটা প্রমাণ হয়ে যাবে। না অ্যাডভোকেট আঙ্কেল, আমার সেটা মনে হয় না। নিবিড় খন্দকারকে আমি খুব ভালো করে চিনি। সে মিথ্যা কখনোই আদালতে হাজির করবে না। আমার মনে হয় এই পিস্তলটা আসল। জলি চৌধুরী বলল, তুই কি এসব বলছিস সুজান? যদি এই পিস্তল আসল হয় তাহলে এতে উদয়ের আঙ্গুলের ছাপ কি করে এলো? ভাইয়া যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন কেউ কি ওই রক্ত মাখা পিস্তলে ভাইয়ার হাতের ছাপ বসিয়ে নিয়েছে? সেলিম চৌধুরী বলল। হ্যাঁ উজান, তুই ঠিক আছিস। উদয় বলল, কিন্তু কোর্ট তো সে কথা বিশ্বাস করবে না। কোর্ট তো মেনে নেবে আমি নিশি আর ওর মাকে খুন করেছে। উদয়ের কথা শুনে সবাই চুপ করে গেল। উদয়ের প্রশ্নের উত্তর কারো কাছে নেই, কিন্তু তারপরও উজান বলল, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কোনোভাবেই জেলে ঢুকতে দিব না। আমি কোনো চিন্তা করছি না। আমি আমার ভাগ্য হাসি মুখে মেনে নিয়েছে। তুই শুধু শুধু বৃথা চেষ্টা করেছিস ভাই। এখন অন্তত সে হাল ছেড়ে দে। আর তো কিছু নেই আমাদের হাতে। উদয়ের কথা শুনে মালার চোখ ছলছল করে উঠল। মালা ছলছল চোখেই তাকিয়ে রইল উদয়ের দিকে। ঠিক তখনই বশির হায়াত, শিরিন বেগম আর পুলক ঢুকলো চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগে বশির হায়াত আর শিরিন ঢাকায় এসে পৌঁছেছে। বাড়িতে ঢুকে পুষ্পকে বাড়িতে না পেলেও পুলকের মুখে সবকিছু শুনে সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে চলে এলো মালার কাছে। মালা এতদিন পর মামা মামিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে। মালা দৌড়ে গিয়ে বশির হায়াতের বুকে পড়ে কাঁদতে লাগলো। মালার কান্না দেখে বশির হায়াতও পরম মমতায় মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেন এতদিন সবকিছু জানাসনি মা? তোর জীবনের উপর দিয়ে এত ঝড়ঝাপটা যাচ্ছে, কেন একটাবার মুখ ফুটে বলিসনি আমাদের? বশিরের কথার সঙ্গে সঙ্গে জলি চৌধুরী বলে উঠল, বললে কি হতো ভাই সাহেব? মালার সুখ শান্তি নষ্ট করতে আপনার মেয়েকে ওর পিছনে আরো বেশি করে লেলিয়ে দিতেন। বিরক্তিতে উজানের চোখ মুখ কুঁচকে উঠল। না পারছে সবাইকে সবটা জানাতে, না পারছে পুষ্পের উপর দেওয়া অপবাদ সহ্য করতে। উদয় জলি চৌধুরীকে বলল, মা কি বলছো তুমি? প্লিজ চুপ করো। উদয়কে ধমকে সুরে থামতে বলে জলি চৌধুরী আবারও বলল, কেন চুপ করবো উদয়? ওনাদের তো জানা উচিত যে ওনাদের মেয়ে আমার পরিবারের জন্য কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বশির হায়াত জলি চৌধুরীর কথা শুনে কিছু বুঝতে না পেরে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না বোন। আমাকে আপনারা সবটা খুলে বলুন। কি করেছে পুষ্প যে মালার সুখ শান্তি নষ্ট হবে? আর সে কেনই বা এই পরিবারের হুমকি দিয়ে দাঁড়াবে? পুষ্প এই বাড়ির বউ হয়ে এই বাড়ির একমাত্র শত্রু আরাফ খন্দকারের ছেলে নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে, যাতে আমার উদয়কে জেলে ঢুকাতে পারে। আসলে তো ও নিজেরও পরিণতির জন্য মালাকে দায়ী করে, তাই সে জেদ নিয়েই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে যাতে মালার সুখ নষ্ট করতে পারে। বশির হায়াত অবাক হয়ে বলল, না বোন, আপনি পুষ্পকে ভুল বুঝছেন। আমার পুষ্প আমার মালার সুখে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক তখনই নাজু চৌধুরী বলে উঠল, কিন্তু করেছে তো, আমরা সেটা নিজের চোখে দেখলাম। আর পুষ্প কেন এমনটা করছে সেটাও আমরা বুঝতে পারছি। আসলে এই মেয়ে ভেবেছে তাকে ভয় পেয়ে উজান সহ এই বাড়ির সবাই ওকে এই বাড়িতে নিয়ে আসবে। নাজু চৌধুরীর কথা বলা শেষে জলি চৌধুরী আবারও বলল, কখনো না। ওর মতো আগাছা আমি আর আমার বাড়িতে কখনোই জায়গা দিব না। আমার পরিবারে ওর মতো লুবি আর হিংসুটে মেয়ে কখনোই জায়গা হবে না। এতদিন আমার ছেলে রাজি ছিল না একে এই বাড়িতে নিয়ে আসতে, কিন্তু আমি মনে প্রাণে চাইতাম ও আমার বাড়িতে আমার ছোট বউ হয়ে আসুক। ওকে আমার মন থেকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি ওর গায়ের রং থেকে ওর মনটা আরো বেশি কালো। শুধু কালোকেই নোংরা নয়, আমি তাই আজ বলেছি ওকে এই বাড়িতে আমি কখনোই ঢুকতে দিব না। আমার ছেলের সাথে ওর ডিভোর্সের ব্যবস্থা করব। মায়ের কথা শুনে উজান অস্থির হয়ে পড়েছে। মায়ের এক একটা কথা যেন তীরের মতো তার বুকে গিয়ে বিচ্ছে। মা কি করে পারলো পুষ্পের সাথে তার ডিভোর্সের কথা বলতে? পুষ্পের বিরুদ্ধে এ কথা শুনে পুলক বলে উঠল, উদয় ভাইয়া যদি সত্যি অপরাধ করে তাহলে তো ওনাকে এমনিতেই জেলে ঢুকতে হবে আন্টি, এতে আপুর কি দোষ? পুলকের কথা শুনে সেলিম চৌধুরী তাকে ঝাড়ি মেরে বলল, এই ছেলে, তুমি
বড়দের মাঝখানে কথা বলছো কেন? বড়দের মাঝখানে কথা বলা যে বেয়াদব লক্ষণ, সেটা কি তোমার বাবা মা তোমাকে শেখায়নি? আমার বাবা মা আপনাদের সব কিছুই শিখিয়েছে আঙ্কেল, সাথে সঠিক কথাও সঠিক জায়গায় বলার সৎ সাহসও শিখিয়েছে। সেলিম চৌধুরী বিরক্তি নিয়ে বলল, এই ছেলে তো খুব বেয়াদব, সমানে মুখের উপর কথা বলে যাচ্ছ। বশির হায়াত পুলককে ধমকে সুরে থামতে বলল, পুলক তুই চুপ কর। কিন্তু পুলক আবারও বলল, বাবা তুমি বুঝতে পারছো না, ওনারা শুধু শুধু আপুর উপর দোষারোপ করছেন। নিবিড় ভাইয়া অত্যন্ত ভালো একজন মানুষ, আর অনেক বড় একজন লয়ারও। সেই সুবাদের ওনার সাথে আপুর পরিচয় হয়, আর উনি আপুকে ওনার কাছ থেকে ইন্টার্নি করার অফার দেয়। আপু ওনার কাছে শুধু ইন্টার্নি করার জন্যই গিয়েছে, কারো সুখ শান্তি বা নষ্ট করা পরিবারের উপর প্রতিশোধ নিতে নয়। পুলকের মুখে নিবিড়ের প্রশংসা শুনে উজানের চোখে মুখে আরো বিরক্তি ছেয়ে উঠল। উজান বিরক্তি নিয়ে পুলককে উদ্দেশ্য করে বলল, তুমি অনেক বেশি কথা বলো, একটু চুপ করো, এখানে বড়রা কথা বলছে। আপনার ধমকে আমি চুপ করে যাব সেটা কি করে ভাবলেন মিস্টার উজান চৌধুরী? অন্তত আপনার কাছ থেকে আমি বলা শিখব না যে নিজের ভাইয়ের অপরাধ ঢেকে আমার সহজ সরল বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য নিজে ও আমার আরেক বোনের সাথে মিথ্যে বিয়ের নাটক করে সে যে কতটা সুপুরুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। পুলকের এই কথা শেষ হতে না হতেই ঠাস করে চর বসলো পুলকের গালে। হ্যাঁ, চরটা মেরেছে বশির হায়াত। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। শিন বেগম ছেলের কাছে গিয়ে ছেলেকে ধরে বলল, তুমি চুপ করো। শিন বেগমকে ধমকে সুরে থামিয়ে দিয়ে পুলকের দিকে আবারও আঙ্গুল তুলে বলল, আমরা কি এসব কথা বলতে এখানে এসেছিলাম? এসব কথা বলে তুই যে আমার মেয়েকে নিচে নামিয়ে দিচ্ছিস, সেটা কি তুই বুঝতে পারছিস না? চোখ ছলছল করে উঠল পুলকে। পুলক গালে হাত রেখে মাথা নিচু করে বলল, তাহলে ওনারা কেন মালাপুর বিয়ের আগে ওনাদের ছেলের সম্পর্ক সবকিছু আমাদের কাছে গোপন রেখে গিয়েছে? আর কেনই বা এখন পুষ্প আপুকে সবকিছুর জন্য দোষারোপ করছে? আমরা ওনাদের উপর বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের জোরে নিজের দুই মেয়েকে ওনাদের দুই ছেলের হাতে তুলে দিয়েছিলাম। এটা ওনাদের দোষ নয়, এটা আমাদের ভাগ্যের দোষ। তুই আর এক মুহূর্তে এখানে থাকবি না, এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। মালা সঙ্গে সঙ্গে পুলকের হাত ধরে বলল, মামা তুমি এসব কি বলছো? ও চলে যাবে কেন? আমার ভাই আমার শ্বশুর বাড়িতে প্রথম এসেছে, আর তুমি ওকে চলে যেতে বলছো? ভাই ওকে যেতে দে মালা, ও এখানে থাকলেই অপ্রয়োজনীয় কথা বলে শুধু শুধু সময় নষ্ট করবে। পুলক মালার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে মালা পুলককে পেছন থেকে আবারও ডাকলো। পুলক সঙ্গে সঙ্গেই থেমে গেল। আবারও মালার সামনে এসে বলল, সবাই যা বলে বলুক, মালাপু তুই অন্তত আপুকে ভুল বুঝিস না। তুই বিশ্বাস কর, আপু আগে থেকে এই সবের কিছুই জানতো না। তুই জানিস না তুই কষ্টে আছিস জানার পর আপু কতটা কষ্ট পেয়েছে। আর এই চৌধুরীর বাড়ি এখন কোনো আপুকে দোষারোপ করে সেই কথাও আমি তোকে বলছি। আসলে ওনারা আপুকে ঢাকায় দেখে ভয় পেয়ে গিয়েছেন, ভেবেছেন হয়তো আপু তার অধিকার চেয়ে এই বাড়িতে এসে ভিড় করবে। কিন্তু তারা হয়তো জানেই না আপুর এই উজান চৌধুরীকে মনে প্রাণে কতটা ঘৃণা করে। আমার আপু কখনোই এই উজান চৌধুরীর কাছে ফিরবে না, আর না কখনোই এ বাড়িতে পা রাখবে। এই কথা বলে পুলক এ বাড়ি থেকে বেরিয়ে গেল। উজান অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার চোখে ভিড় করছে অশ্রুকণা। সে অশ্রুকণাকে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে মনে মনে বলল, পুষ্প আমার কাছে ফিরবে, আর এই চৌধুরী বাড়িতেও পা রাখবে। আমি আমার ভালোবাসা দিয়ে ওর ঘৃণাকে জয় করব। পুলককে চলে যেতে দেখে মালা কাঁদতে লাগলো। বশির হায়াত মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাদের সাথে যাবি মা? তুই যদি চাস তাহলে তুই এক্ষুনি আমাদের সাথে যেতে পারিস। আগে যেমন আমরা কুড়ে ঘরে তোদের দুই বোনকে রাজকন্যা করে রেখেছি, কথা দিচ্ছি সারাটা জীবন ঠিক এইভাবে রাখবো। মালার যাওয়ার কথা শুনে উদয় বলল, হ্যাঁ মা, আপনি ওকে সঙ্গে করে নিয়ে যান। আমি জানি ওই বাড়িতে থেকে ভালো নেই, আর কি করে ভালো থাকবে। আমার এই ব্যর্থ জীবন আমি কাউকে সুখী করার ক্ষমতা রাখি না। জলি চৌধুরী ছেলের হাত ধরে বলল, সব কি বলছিস তুই উদর? মালা তোর বউ, আর তুই ওকে চলে যেতে বলছিস? আমাকে জেলে যেতে হবে মা, আর সারাটা জীবন জেলেই কাটতে হবে। তাহলে মালাইবে কেন আমার জন্য শুধু শুধু তার পুরো জীবনটা নষ্ট করবে? ওকে তোমরা যেতে দাও মা, ওকে আটকেও না। মালা চিৎকার করে বলল, আমাকে কেউ আটকাবে? আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। এ কথা বলে মালা কাঁদতে লাগলো। উদয় তার ছিলেন হাসি দিল।
শিরিন বেগম মালার কাছে এগিয়ে এসে মালাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ক্ষমা করে দিস মা, অপরাধ করেছি আমি, আর শাস্তি পাচ্ছিস তুই। মালা শিরিন বেগমের বুক থেকে মাথা তুলে তার হাত ধরে বলল, না তুমি কোনো অপরাধ করেছো, আর না আমি তার শাস্তি পাচ্ছি। তোমরা বিশ্বাস করো মামিমা, উনি কাউকে খুন করেনি, ওনার ওপর মিথ্যে দোষ চাপানো হয়েছে। দেখো সেটা প্রমাণও হয়ে যাবে। আমরাও মনে প্রাণে সেটাই দোয়া করছি মা। আমার এত ভালো একটা মেয়ের সাথে আল্লাহ কখনো কোনো অন্যায় করতে দিবে না। দেখিস দুঃখের দিন শেষ হয়ে সুদিন ফিরবে। মালা আবারও শিরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি পুষ্পকে বলো ও যেন আমার জন্য চিন্তা না করে, আমি খুব ভালো আছি। আর বলো আমি ওকে ভুল বুঝিনি, আর কখনোই ভুল বুঝবো না। ও যে আমার জন্য কি সেটা একমাত্র আমিই জানি। শিরিন বেগম মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বলবো মা, সব বলবো। বশির হায়াত আয়েশা চৌধুরীর সামনে গিয়ে বলল, আমরা আজ যাই চৌধুরী মা, মালাকে নিতে এসেছিলাম। ও যখন যাবেই না, তাহলে আমিও ওকে জোর করব না। আমিও চাই না ওর স্বামীর এই বিপদের সময়ে ও তাকে ফেলে চলে যাক। ওকে রেখে গেলাম, দয়া করে ওকে দেখে রাখবেন। বশির হায়াত এবার জলি চৌধুরীর সামনে গিয়ে হাত জোর করে বলল, আপনি আমার পুষ্পকে নিয়ে যা বললেন, আমি অবশ্যই সে বিষয়ে পুষ্পর সাথে কথা বলবো বোন। যদি এই সব কিছু সত্যি হয়, তাহলে এর জন্য ওকে নিশ্চয় শাস্তি পেতে হবে। কিন্তু আমার মেয়ের উপর আমার যতটুকু বিশ্বাস, ততটুকু তো জোর গলায় বলতে পারি, আমার এক মেয়ে অন্য মেয়েকে কখনো হিংসা করেনি। আর লোভ যদি পুষ্পর থেকেই থাকতো, তাহলে সে আজ এই বাড়িতে থাকতো, নিজের জেদ বজায় রেখে অন্যের বাড়িতে পড়ে থাকতো না। আমার ওই কালো মেয়েটা আপনার জন্য লোভী, হিংসুক, আর আপনার বাড়ির আগাছা হতে পারে, কিন্তু আমার জন্য সে আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আর সেই ফুলটাকে আপনার বাড়ির আগাছা হতে পাঠাবো না। আমি ওদের ডিভোর্স পেপার রেডি করতে দিয়ে এসেছি। ডিভোর্স পেপার হাতে আসলেই আমি সেটা এই বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিব। সেদিনই না হয় ওই আগাছাকে সারা জীবনের জন্য উপরে ফেলে দিয়েন। বশির হায়াতের মুখে ডিভোর্সের কথা শুনে উজান আর এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। জলি চৌধুরীও মনেও যেন অনুশোচনা এসে ভিড় করেছে। উনি তো পুষ্পকে খুব পছন্দ করতেন, কিন্তু আজ সকালে পুষ্পকে নিবিড়ের সাথে আদালতে দেখে মনে হলো নাজুর বলা কথাগুলোই ঠিক হয়তো। তাই তো আদালতে সবার সামনে ওইভাবে চর মারতেও হাত কাঁপলো না জলি চৌধুরীর। আর এখনো ঠাস ঠাস করে কথা শুনিয়ে দিল বশির হায়াতকে। কিন্তু এখন যেন মনে হচ্ছে এই সব কিছুই সে ভুল করেছে। অনুশোচনা হচ্ছে মনে। বশির হায়াতকে কিছু বলতে গিয়েও বলতে পারল না জলি চৌধুরী। বশির হায়াত এবার উদয়ের সামনে গিয়ে উদয়ের কাঁধে হাত রেখে বলল, ভালো থেকো বাবা, কোনো চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে সাহায্য করবেন। আর পুলকের কথায় কিছু মনে করো না, ও ছোট মানুষ, যা মুখে আসে তাই বলে ফেলেছে। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই চৌধুরী পরিবারের কেউ কখনো মানুষ খুন করতে পারে না। উদয় দুহাত জোর করে বলল, আমি পুলকের কথায় কিছু মনে করিনি মামা, কিন্তু আপনি হয়তো মায়ের কথায় কষ্ট পেয়েছেন। আমি মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি মায়ের কথা কিছু মনে করবেন না। আসলে পুষ্পকে নিবিড়ের সাথে দেখে মায়ের মাথা ঠিক নেই। আপনি পুষ্পকে বুঝিয়ে শুনে এই বাড়িতে পাঠিয়ে দিন। আমি আজ পুষ্পর সম্পর্কে কোনো কথা বলতে এই বাড়িতে আসিনি বাবা, কিন্তু কথা যেহেতু উঠে গেল তাই বলতে হয়েছে। আমি আর পুষ্পর ব্যাপারে কিছু বলতে চাইছি না। আজ আমি আসি, আবার নিশ্চয় আসবো। আমার মালামা যখন এই বাড়িতে আছে, শত অপমানের পরেও আমাকে এই বাড়িতে আসতে হবে। আমি ছাড়া ওর যে আর কেউ নেই। আয়েশা চৌধুরী বলল, বশির, আমার এই বাড়ি থেকে কেউ কখনো খালি মুখে ফিরে যায়নি। আমার মালামায়ের চোখের পানি আর আমার পুষ্পর মায়ের সম্পর্কে কটু কথায় আমার পেটে ভরে গেছে চৌধুরী মা, তাই আমি আর কিছু খাবো না। বশির হায়াত মালার কাছে গিয়ে মালার মাথায় হাত রেখে বলল, আমরা যাই মা, ভালো থাকিস। মালা বশির হায়াতের বুকে পড়ে কাঁদতে লাগলো। মালার কান্না দেখে বশির হায়াতের চোখও ছলছল করে উঠল। শিরিন বেগমও কাঁদছে। মালাকে নিজের বুক থেকে সরিয়ে বশির হায়াত শিরিন বেগমকে নিয়ে চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে গেল। মালা তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। অফিসে মনমরা হয়ে চেয়ারে মাথা ফেলে বসে আছে উজান। আজ সারাদিনে অনেকগুলো ফাইল টেবিলে জমেছে। উজান ফাইলগুলো চেক করে সাইন করে দেওয়ার আশায় পাশে দাঁড়িয়ে আছে রায়হান, কিন্তু উজান একটা ফাইলেও হাত দেয়নি।
সে বুঝতে পারছে তার বসের মনের ভেতর দিয়ে কি যাচ্ছে। যে সুপ্ত বাসনায় তার ভালোবাসাকে সে লুকিয়ে রেখেছে তার মনের অন্তঃস্থলে, সেই ভালোবাসার নামে পরিবারের থেকে ঘৃণিত কথা শুনে উজান নিজেকে নিজে ঠিক রাখতে পারছে না। হয়তো তার মনের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে তার সুপ্ত বাসনা। অনেকক্ষণ পর রায়হান ভয়ে ভয়ে বলল। উজান মাথা তুলে চোখ খুলে তাকালো, ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, আমি যাকে পাশে রাখলে মানসিক শান্তি পাবো সে তো আমাকে ঘৃণা করে রায়হান। শুনলে তো পুলক কি বলল? পুষ্প আমাকে চায় না, সে আমাকে ঘৃণা করে। আমি পুষ্পর উপর রাগ করছি না রায়হান, ও আমার উপর রাগ অভিমান ঘৃণা করাটা স্বাভাবিক। আর ওর এই রাগ ঘৃণা অভিমান নিয়ে ও কখনোই আমার পাশে থাকবে না। উজান কিছু একটা ভেবে তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি ঠিক বলেছ রায়হান, ও আমার মানসিক শান্তির কারণ। ও আমার পাশে থাকলে আমি সব কিছুতেই শক্তি পাবো। আর ওকে পাশে রাখার একটাই উপায়, সেটা হলো ভাবের কথা বলে ওকে দুর্বল করা। এই কথা বলে উজান তার হাতের সব কাজ খুব দ্রুতই শেষ করে নিল। বশির হায়াত বাড়িতে এসে পুলকের ঘরে গিয়ে দেখে পুলক মুখটা মলিন করে বসে আছে। বশির হায়াত পুলকের পাশে গিয়ে বসলো। পুলক বাবার উপর অভিমান করে মুখ ফিরিয়ে নিল। বশির হায়াত পুলকের অভিমান বুঝতে পেরে তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি সবার সামনে তোকে মেরেছি বলে তোর খুব রাগ হয়েছে, কিন্তু কি করব বল। আমি তো চাই না আমাদের দুর্বলতা সবাই বুঝতে পারুক। আমার মেয়ের বিয়ের পরেও সে তার স্বামীর বাড়িতে পা রাখতে পারছে না, সেটা আমার জন্য কত বড় দুর্বলতা সেটা ওদেরকে বোঝাতে চাই না। আমি জানি তোরও কষ্ট হয়, কিন্তু এই কষ্টে কারো কাছে প্রকাশ করিস না বাবা, পুষ্পর কাছেও না। পুলক বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মেরেছো, আমি সেই জন্য কষ্ট পাইনি বাবা। ওরা আপুকে এভাবে অপমান করছিল, তুমি কেন একটা প্রতিবাদ করলে না? ওরা তো আমার বোনের দায়িত্ব নেয়নি, তাহলে ওরা আমার বোনকে নিয়ে কেন এমন টুক কথা বলবে? বাবা তুমি ওই বাড়িতে কখনোই আপুকে যেতে দিও না। তুমি দেখলে তো মালাপুর চোখের পানি, প্লিজ বাবা আপুর চোখ থেকে পানি ঝরেও না। বশির হায়াত পুলকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ কর, পুষ্প বাড়িতে চলে আসবে, আর এসে যদি এইসব শুনে তাহলে খুব কষ্ট পাবে। কোনোভাবেই যেন এইসব পুষ্পর কানে না যায়। পুলকও মাথা নেড়ে হ্যাঁ বলল। পুষ্প নিবিড়ের অফিস থেকে সোজা বাড়িতে চলে এলো। বাড়িতে এসে মা বাবাকে দেখে আর মালার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। বশির হায়াত পুষ্পকে বুকে জড়িয়ে ধরে বলল, শান্ত হমা, কেন এভাবে কাঁদছিস? মালার আজকে এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী বাবা। যা হবার তা তো হয়ে গেছে মা, এখন আমাদের সবার মালার পাশে থাকতে হবে। মালা তো আমায় ভুল বুঝলো বাবা। শিন বেগম এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মালা তোকে ভুল বুঝেনি মা, ও জানে তুই ওর জন্য কতটা কষ্ট পাচ্ছিস। পুষ্প মায়ের দিকে তাকিয়ে বলল, মালা বলেছে এই কথা? হ্যাঁ মালা নিজের মুখে এই কথা বলেছে। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। পুষ্প বাবাকে বলল, বাবা মালাকে কেন একটা বারের জন্য নিয়ে এলে না? আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে। ওর স্বামীর এই বিপদের সময় ওকে ওর স্বামীর পাশে থাকা প্রয়োজন পুষ্প। তুই তো জানিস মালা কতটা দায়িত্বশীল মেয়ে। পুষ্প আর কিচ্ছু বলল না। আমি পুষ্পকে ভালোবাসি মা। ছেলের মুখে এই কথা শুনে জলি চৌধুরী অবাক হয়ে গেল। জলি চৌধুরী মাত্রই বিছানায় শুতে যাচ্ছিল। উজানের গলার আওয়াজ শুনে দরজা খুলে দিয়ে দেখে উজান দাঁড়িয়ে আছে। বলল তাকে কিছু বলতে চায়, কিন্তু এই কথা বলবে তিনি কখনো ভাবেনি। যে ছেলে বিয়ের দিন বউকে ফেলে চলে আসে, তারপর অনেক বোঝানোর পরও বউকে নিয়ে আসতে রাজি হয় না, আর এখন সে বলছে সে তার বউকে ভালোবাসে। জলি চৌধুরী ভুর কুচকে তাকিয়ে আছে উজানের দিকে। উজান এবার মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা, চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? আমি বুঝতে পারছি না উজান। যখন আমি তোকে বলেছিলাম পুষ্পকে এই বাড়িতে নিয়ে আসতে, তখন তুই রাজি হলি না। আর এখন আমি নিজে তোদের ডিভোর্সের কথা বললাম, আর এখন তুই বলছিস ওকে ভালোবাসিস। তুই দেখতে পেলি না ওই মেয়ে নিবিড়ের সাথে হাত মিলিয়ে তোর ভাইয়ের ক্ষতি করতে চাইছে? না মা, তুমি পুষ্পকে শুধুই ভুল বুঝছো। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, তুমি প্লিজ একটু শান্ত হয়ে শোনো। বল, কি বলবি? পুষ্প ল পড়তে ঢাকা এসেছে মা। কি পুষ্প? পুষ্প ল পড়ছে? হ্যাঁ। তুই এই কথা কি করে জানলি? কারণ আমি পুষ্পকে ঢাকা নিয়ে এসেছি, আর পুষ্প আমার কিনা নতুন বাড়িতে থাকছে। কিন্তু পুষ্প এসবের কিছু জানে না মা।
তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না উজান। তুই পুষ্পকে ঢাকায় নিয়ে এসে ভর্তি করিয়েছিস, পুষ্প তোর কিনা বাড়িতে থাকছে, আর পুষ্প সেটা জানে না। উজান জলি চৌধুরীকে সে প্রথম থেকে সব কিছু খুলে বলল। উজান পুষ্পকে প্রথম দেখাতেই ভালো লাগা, বিয়ের পর ইচ্ছে করে তাকে ফেলে রেখে আসা, তারপর ভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার নাম করে তাকে ঢাকায় নিয়ে এসে ভর্তি করা, আর পুষ্পের থাকার জন্য ঢাকার নতুন ফ্ল্যাট কেনা। এই সব কিছু শুনে জলি চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তার এই ছেলে যে কাউকে এতটা ভালোবাসতে পারে সেটা কখনোই বুঝতে পারেনি জলি চৌধুরী। জলি চৌধুরী উজানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেন এত লুকোচুরি বাবা? কেন ওর সামনে গিয়ে সবটা বলছিস না? সেটার একটা কারণ আছে মা, সেই কথা এখন আমি তোমাকে বলতে পারবো না। আমাকে সেই বিষয়ে প্রশ্ন করো না মা, শুধু এইটুকুই জেনে রাখো, তোমার এই ছেলেটা ওই শ্যামবতীকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। কখন যে এই শ্যামবতীকে এতটা ভালোবেসে ফেললো সে নিজেও টের পায়নি। এখন এই শ্যামবতীর সাথে বিচ্ছেদের কথা শুনে মনে রক্তক্ষরণ হয় মা। হয়তো এই রক্তক্ষরণ কেউ দেখতে পায় না, কিন্তু এই রক্তক্ষরণ যে তোমার ছেলেকে কতটা যন্ত্রণা দেয় সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। ওই শ্যামবতীর সাথে বিচ্ছেদের কথা শুনতেই যে বারবার আমার বুকে আঘাত আসে মা। উজানের চোখও ছলছল করছে। জলি চৌধুরী উজানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি বাবা, তুই এত জানিস আমি ওই মেয়েটাকে পছন্দ করতাম, কিন্তু আজ নিবিড়ের সাথে ওকে দেখতে পেয়ে। উজান নিজের চোখের কোণ থেকে অশ্রুকণা মুছে বলল, নিবিড়ের সাথে পুষ্পর কলেজে দেখা হয়। পুষ্প অনেক ভালো স্টুডেন্ট, সেটা বুঝতে পেরে নিবিড় পুষ্পকে ওর কাছ থেকে ইন্টার্নিং করার অফার করে। পুষ্পও রাজি হয়ে যায়, আর সেই জন্যই আজ পুষ্প নিবিড়ের সাথে আদালতে যায়। তুই এই সব কিছু জেনে ও কেন পুষ্পকে বাধা দিলি না ওই নিবিড়ের কাছে যেতে? নিবিড় অনেক বড় একজন লয়ার মা, পুষ্প নিবিড়ের কাছ থেকে ইন্টার্নিং করলে ওর ভালো হবে। আর তাছাড়া পুষ্প নিবিড়ের কাছে থাকলে ভাইয়ার জন্য ভালো হবে। পুষ্প কখনোই চাইবে না ভাইয়া জেলে যাক। ও সব রকমভাবে নিবিড়কে আটকানোর চেষ্টা করবে। নিবিড় কেন শুনবে পুষ্পের কথা? নিবিড় তো পুষ্পর কথা শুনবে না, নিবিড় শুনবে সত্য। আর সেই সত্য আমার কাছে আসা পর্যন্ত নিবিড়কে থামিয়ে রাখাই হবে পুষ্পর কাজ। জলি চৌধুরী উজানের গালে হাত রেখে বলল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি না বুঝে তোকে এতটা কষ্ট দিয়েছি। উজান মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার মা আমার শক্তি, আর আমার ভালোবাসা, আমার সুখ, শান্তি। আমার এই ছোট্ট জীবনে তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না মা। জলি চৌধুরী উজানের বুকে পড়ে বলল, কিন্তু আমি তো ওই মেয়েটাকে ভুল বুঝলাম উজান। কি করে ভুল বুঝলাম আমি পুষ্পকে? আমি মেয়েটাকে কতখানি কষ্ট দিয়ে ফেললাম। আমি যাব পুষ্পর কাছে, ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। রাতে পুষ্পের ফোনে রিং বেজে উঠল। পুষ্প ফোন হাতে নিয়ে দেখে নিবিড়ের কল। পুষ্প ফোন রিসিভ করতে ওপাশ থেকে নিবিড় অস্থির কণ্ঠে বলল, হ্যালো পুষ্প। পুষ্প শান্ত কণ্ঠে বলল, জি স্যার বলুন। আমি তোমাকে ওইভাবে চলে যেতে বলাই তুমি কি আমার উপর রাগ করেছো? না স্যার, আমি রাগ করিনি। নিবিড় যেন এবার কিছুটা শান্ত হলো। ফোনের অপর পাশে এক কালো গোলাপের মুখে কথা শুনে বারান্দায় নিজের সামনে ছোট্ট টবে থাকা কালো গোলাপ গাছের চারাটায় দাঁড়িয়ে থেকে মুখে হাসি ফুটিয়ে উঠল নিবিড়ের ঠোঁটে। এবার পুষ্প বলল, কিন্তু আপনাকে এতটা অস্থির মনে হচ্ছে কেন? কি হয়েছে? নিবিড় মনে মনে বলল, আমার অস্থিরতার কারণ তুমি পুষ্প। তোমার মনে আঘাত আমার অস্থিরতার কারণ। বিকেলে পুষ্পকে নিজের অফিস রুম থেকে চলে যেতে বলার পর থেকে নিবিড়ের মন খুব অস্থির হয়ে পড়েছিল। সারাক্ষণ ভেবেছে নিবিড় পুষ্পের মলিন মুখখানা। নিজের অস্থিরতা যখন বেড়েই যাচ্ছে তখন নিজেকে শান্ত করতেই নিবিড় ফোন করলো পুষ্পকে। পুষ্পের কণ্ঠস্বর নিবিড়ের শান্ত হওয়ার কারণ। পুষ্প আবারও বলল, কিছু বলছেন না কেন? কোথায়? আমি তো ঠিকই আছি। পুষ্প আর কিচ্ছু বলল না। কাল ভার্সিটিতে যাব। হ্যাঁ ঠিক আছে, কাল ভার্সিটি শেষে আমি তোমাকে ভার্সিটি থেকে নিতে আসব। তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কি কথা? দেখা হলে না হয় বলবো। পুষ্প ভেবেছে নিবিড় উদয়ের কেস সম্পর্কে তাকে কিছু বলবে। পুষ্প বলল, আপনাকে আসতে হবে না, আমি আপনার অফিসে চলে আসব। না, অফিসে না, আমি তোমাকে নিয়ে একটু বাইরে যাব। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কোথায়? তেমন কোথাও না, এই আশেপাশেই। অন্যদিকে উজান তার কালো গোলাপ গাছের সামনে বসে ফোন হাতে নিয়ে পুষ্পের ফোনে ফোন করলো। এতদিন এই নাম্বারটা কালো গোলাপ নামেই সেভ ছিল উজানের ফোনে।
কখনো ফোন করা হয়নি এই নাম্বারে, কিন্তু আজ ফোনে সেভ করা এই নাম্বারটা ফোনের স্ক্রিনের সামনে আনতেই মুখে হাসি ফুটে উঠল উজানের। কিন্তু উজান পুষ্পের ফোনে ফোন করতে এই নাম্বারটা বিজি দেখাচ্ছে। ভ্রু কুচকালো উজান। এই প্রথম সে পুষ্পের ফোনে ফোন করছে, তাও বাধা। উজান ল্যাপটপ খুলে পুষ্পের ঘরে সিসি ক্যামেরা অন করলো। দেখলো পুষ্প হাসি মুখে কারোর সাথে ফোনে কথা বলছে। কিন্তু এত রাতে পুষ্প কার সাথে কথা বলতে পারে? মনের মধ্যে কথাটা ঘুরপাক খেতে লাগলো উজানের। এরই মধ্যে উজান দেখলো পুষ্প কথা বলা শেষে ফোনটা রেখে দিয়েছে। উজানের মুখে আবারও হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে ফোন করলো কালো গোলাপ নামে সেভ করা নাম্বারে। ফোনে এত রাতে আননোন নাম্বার দেখে ভ্রু কুচকালো পুষ্প। ফোন রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতেই এক পর্যায়ে ফোনটা কেটে গেল। ফোন রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে এক পর্যায়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। মিষ্টি মধুর এক কণ্ঠস্বর উজানের বুকের অন্তঃস্থলে গিয়ে যেন পৌঁছালো। আবারও সেই কণ্ঠস্বর উজানের ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? আমি উজান। নামটা শোনা মাত্রই যেন পুষ্পের বুকের তীরের মতো কিছু একটা গিয়ে বিঁধল। চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, তবুও শান্ত কণ্ঠে বলল, আপনি কেন ফোন করেছেন? আমি তোমার সাথে দেখা করতে চাই পুষ্প, জরুরি কিছু কথা আছে। কেন? আপনার তরফ থেকে ডিভোর্স পেপার কি রেডি হয়ে গেল? হ্যাঁ, সেটা তো হতেই পারে। আপনার জন্য তো সামান্য ডিভোর্স পেপার রেডি করা কোনো ব্যাপারই না। বিরক্তিতে ছেয়ে গেল উজানের মুখ। এই ডিভোর্স কথাটা উজানের মনে যে কতটা ব্যথার সৃষ্টি করে তা অপর পাশে থাকা ওই রমণী কি করে বুঝবে? উজান বলল, প্লিজ পুষ্প, আমরা এখন এইসব কথা না বলি। তুমি তো এখন জেনে গেছো আমি আর আমার পরিবার কি একটা পরিস্থিতিতে আছি। হ্যাঁ, জেনে গেছি, কিন্তু নিজে থেকে তো একটাবারও জানানোর প্রয়োজন মনে করেননি। আপনারা আমাদের দু বোনকে নিয়ে খেলেছেন, আর এই খেলায় হারটা কাদের হলো জানেন? আমাদের দুই বোনের। পুষ্প পুষ্প উজানকে কথা বলতে না দিয়ে আবারও বলল, আপনাদের কি উচিত ছিল না বিয়ের আগে একটা বার সবকিছু আমাদের জানানো? কি ভেবেছিলেন আমরা গরিব আর গ্রামের দুর্বল মানুষ বলে আপনাদের উপর আঙুল তুলতে পারবো না? আপনি জানেন মালা মন থেকে কতটা দুর্বল একটা মেয়ে। এই সবকিছুর মধ্যে আমার বোনটা কেমন আছে সেটা একমাত্র আল্লাহই জানেন। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে পুষ্প। তোমার বোন আমার ভাইয়াকে ভালোবাসে, আর এই ভালোবাসার জোরেই তোমার বোন এখনো আমার ভাইয়ার সাথে আছে। আমার মালাকে একটা বার খুব দেখতে ইচ্ছে করছে। আপনি কি পারবেন ওর সাথে আমার একটা বার দেখা করিয়ে দিতে? উজানের মুখে হাসি ফুটে উঠল। উজান যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। উজান বলল, কালই দেখা করিয়ে দিব। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। ল্যাপটপের স্ক্রিনে ফোনের অপর পাশ থেকে পুষ্পের হাসিটা উজানের চোখে খুব সহজেই ধরা পড়ল। উজান বলল, কাল ভার্সিটিতে যাবে? কিন্তু আপনি কি করে জানলেন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি? উচ্চস্বরেই হাসলো উজান, তারপর বলল, আমি কাল তোমাকে ভার্সিটি থেকে নিতে আসব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। এ কথা বলে উজান ফোনটা রেখে দিল। পুষ্প ভ্রু কুচকে আবারও ভাবতে লাগলো, উজান কি করে জানলো তার ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা? নিবিড় যে পুষ্পকে বলেছিল সে ভার্সিটি থেকে পুষ্পকে নিতে আসবে মালার সাথে দেখা করার আনন্দে, সেই কথা পুষ্প পুরোপুরি ভুলে গেল। পরদিন সকালে পুষ্প ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সময় ফোন বেজে উঠল পুষ্পর। পুষ্প ফোন হাতে নিয়ে দেখে নিবিড়ের ফোন। পুষ্পর মনে পড়ে গেল কাল রাতে বলা নিবিড়ের কথা। পুষ্প মনে মনে ভাবলো নিবিড়কে সে কোনো কারণ দেখিয়ে মানা করে দিবে যে সে আজ তার সাথে দেখা করতে পারবে না, কারণ মালার সাথে দেখা করা তার সব থেকে জরুরি। পুষ্প ফোন রিসিভ করতে ওপাশ থেকে নিবিড় বলল, কি করছো পুষ্প? ভার্সিটিতে যাব, তাই রেডি হচ্ছিলাম। আমি তোমাকে ভার্সিটি থেকে নিতে আসবো, মনে আছে তো? পুষ্প আমতা আমতা করে বলল, আসলে আমার আজ ভার্সিটি থেকে সরাসরি বাড়িতে আসতে হবে। বাবা মা ঢাকায় এসেছে, তাই তাদেরকে একটু সময় দিতে হবে। তোমার বাবা মা এসেছে? কই, আমাকে তো বলোনি। ও, আসলে বলতে ভুলে গিয়েছি হয়তো। পুষ্প, আমার একজনের সাথে মিটিং ছিল, আমি সেটা ক্যান্সেল করে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। মানে? পুষ্প, তুমি কি কোনো কারণে আমাকে ইগনোর করছো? আমি তোমার বোনের স্বামীর বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়েছি সেই জন্য? এসব কি বলছেন আপনি? আপনার মা বোনের খুনের শাস্তির জন্য অবশ্যই আপনি কোর্টে দাঁড়াবেন। আর আপনার যদি মনে হয় আমি আপনাকে ইগনোর করছি, তাতেও আপনার কি কিছু তো আসে যায় না এতে।
আর আপনি হয়তো কাল আমার কথায় কষ্ট পেয়েছেন, কিন্তু আমি আপনাকে কোনো রকম কষ্ট দিতে বলিনি কথাটা। আসল খুনি যেন শাস্তি পায় সেই উদ্দেশ্যেই আমি কথাটা বলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তুমি যদি আজ দেখা করতে না পারো, আমরা কাল দেখা করি। আচ্ছা ঠিক আছে, আপনিও আপনার মিটিংটা সেরে নিন। নিবিড় হেসে বলল। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে নিবিড় ফোন রেখে দিল। রাহাত মাত্রই নিবিড়ের জন্য কফি নিয়ে নিবিড়ের অফিস কক্ষে ঢুকলো। পুষ্পের সাথে ফোনে কথা বলা সে সবটাই শুনল। নিবিড় ফোনে কথা বলা শেষে রাহাতকে বলল, রাহাত, মিস্টার কামাল মজুমদারকে ফোন করে বলে দাও ওনার সাথে ক্যান্সেল করা মিটিংটা নতুন করে টাইম ফিক্সড করে মিটিংয়ের ব্যবস্থা করতে। ঠিক আছে স্যার। রাহাত কফির মগটা টেবিলে রাখতে রাখতে নিবিড়ের উদ্দেশ্যে বলল, স্যার, পুষ্প আর ওর পরিবার সম্পর্কে সব খোঁজখবর নিতে বলেছিলেন, খোঁজ নিয়েছি। কি জানতে পারলে? স্যার, জানতে পারলাম পুষ্প আর উদয় চৌধুরীর স্ত্রী মালা দুজনে কাজিন। ও কাজিন? তাহলে তারা আপন বোন নয়? না স্যার, মালার ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর পুষ্পর বাড়িতেই থাকতে শুরু করে। পুষ্পর বাবাই মিসেস মালাকে নিজের মেয়ের মতো বড় করে। পুষ্প আর মালা তারা একসাথেই বড় হয়। নিবিড় কফির মগে চুমুক দিয়ে চেয়ারে হেলান দিয়ে বলল, তারপর? চৌধুরী পরিবার গোলাপ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার। গ্রামের সবাই এই পরিবারকে সম্মান আর বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সুযোগ দিয়ে চৌধুরী পরিবার উদয় চৌধুরীর সাথে পুষ্পর বোন মালার সাথে বিয়ে করিয়ে নেয়। উদয় চৌধুরী যে খুনের আসামি সেটা পুষ্পর পরিবার বা গ্রামের কেউই এই কথা জানে না। নিবিড় আবারও কফিতে চুমুক দিয়ে বলল, ও, সেই জন্যই পুষ্প আদালতে চৌধুরী পরিবারকে দেখে অবাক হয়েছিল। বুঝতে পেরেছি, এখন আমার কাছে সবটাই পরিষ্কার। এই চৌধুরী পরিবার আমার পরিবারকে যেমন ঠকিয়েছে, ঠিক সেইভাবে গ্রামের ওই সহজ সরল পরিবারটাকেও ঠকিয়েছে। আর কিছু জানতে পারলে রাহাত? রাত মনে মনে হেসে বলল, আরও একটা খবর জেনেছি স্যার। আপনি যেই পুষ্পকে নিয়ে স্বপ্নে বিভোর, সেই পুষ্প বিবাহিত। আর তার স্বামীকে জানেন? উজান চৌধুরী। কিন্তু আমি সেই কথা আপনাকে জানাবো না, কারণ আমি চাই আপনি পুষ্পকে নিয়ে স্বপ্নে বিভোর থাকেন। এসব ভেবে রাহাত মনে মনে হাসলো। নিবিড় বলল, কি হলো, কথা বলছে না কেন? আরো কিছু কি জানতে পারলে? না স্যার। ফ্ল্যাশব্যাক। রাহাত আর শিলা একটা রেস্টুরেন্টে বসে আছে। শিলা বলল, রায়হান, তুমি মিস্টার নিবিড় খন্দকারের আন্ডারে কাজ করো, সেটা জেনেই আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি। কিন্তু কেন? তুমি নিশ্চয়ই পুষ্পাকে চিনো। চিনবো না আবার? ওই মেয়ে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। ওই মেয়ে স্যারের কাছে আসার পর স্যার আমাকে নিজের ফরমাইশ ছাড়া আর কিছুই করায় না। মামলার সব ইম্পর্টেন্ট কাজ ওকে দিয়ে করাই, আর আমাকে দিয়ে করাই চা কফি এগিয়ে দেওয়ার কাজ। শিলা দুঃখিত মনে বলল, এটা তো খুব খারাপ কথা। চা কফি এগিয়ে দিয়ে কি আর তুমি উকালতি শিখতে পারবে? দেখবে তোমার আগেই ওই পুষ্পা বড় উকিল হয়ে যাবে। কিন্তু আপনি পুষ্পকে কি করে চেনেন? আপনি তো উজান চৌধুরীর বন্ধু, তাই না? না, আমি উজান চৌধুরীর গার্লফ্রেন্ড, আর পুষ্পা উজান চৌধুরীর বউ। রাত অবাক হয়ে গেল শিলার মুখে এই কথা শুনে। অবাক হয়েই বলল, কি, পুষ্প বিবাহিত আর উজান চৌধুরী পুষ্পর স্বামী? হ্যাঁ। একদিকে বিবাহিত মেয়ে হয়ে আরেকদিকে আমার স্যারের মন চুরি করার চেষ্টা করছে। আমি আজই স্যারের কাছে সব বলে দেব। কি, নিবিড় খন্দকার পুষ্পাকে পছন্দ করে? মুখে এখনো বলিনি, কিন্তু স্যারের ভাবসাব দেখে তাই মনে হয়। স্যার এই মেয়ের প্রতি একটু বেশি পজিটিভ, ওকে সব বিষয়ে গুরুত্ব দেয়, হাতে কলমে সব লেখাই। শিলা যেন চাঁদ পেল হাতে। শিলা রাহাতকে বলল, রাহাত, আজকে তোমাকে নিয়ে আমার বসার কারণ হলো এই পুষ্পা। আমি পুষ্পা সম্পর্কে সব খোঁজ খবর নিতে চাইছিলাম, কিন্তু এত বড় একটা খবর জেনে যাব বুঝতে পারিনি। কোনো বড় খবর জানার কথা বলেছেন? নিবিড় খন্দকার পুষ্পার প্রতি দুর্বল হওয়ার কথা। কিন্তু আমি তো আজই স্যারকে সবকিছু জানিয়ে দিব। না রাহাত, তুমি নিবিড় খন্দকারকে কিচ্ছু জানাবে না, আর আমি তোমাকে
এই জন্য অনেক টাকা দিব। নিবিড় খন্দকার তোমাকে যে টাকা দেয় তার থেকে দ্বিগুণ। কিন্তু স্যার, একটা বিবাহিত মেয়েকে ভালোবেসে তার কি লাভ? উল্টো তো তার মন ভেঙে যাবে, তার ক্ষতি হয়ে যাবে। নিবিড় খন্দকারের লাভ না হলেও আমার আর তোমার লাভ ঠিকই হবে। মানে? মানে আমার আর উজান চৌধুরীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ করে উজান ওই পুষ্পাকে বিয়ে করে নেয়। কিন্তু তারা একসাথে থাকে না, আলাদা থাকে। আমি চাই নিবিড় খন্দকার পুষ্পার প্রতি দুর্বল হয়ে পড়ুক, এতটা দুর্বল হয়ে পড়ুক যাতে নিবিড় পুষ্পাকে ছাড়া কিচ্ছু না বুঝে। আর এতে করে উজান পুষ্পাকে ভুল বুঝবে, পুষ্পাকে ডিভোর্স দিবে, আমার পথরেখাটা সরে যাবে। এসব শুনে রাহাত বলল, সবকিছু বুঝতে পারছি, কিন্তু এত কিছুর মধ্যে আমার কি লাভ? ওই পুষ্প স্যারের কাছে থাকলে তো আমার লস। শোনো রাহাত, তুমি উকিল হওয়ার আশা ছেড়ে দাও। তুমি কি ভেবেছো নিবিড় খন্দকারের পিছু ছুটলেই তুমি উকিল হয়ে যেতে পারবে? তোমার যে রেজাল্ট, তা দিয়ে তো উকিল হতে পারবে না, আর না পারবে আদালতের মৌরি হতে। রাত দাঁতে দাঁত চেপে ধরলো। শিলা আবারও বলল, তাই বলছি টাকা কামানোর রাস্তা ধরো, আর সেই টাকা আমি তোমায় দেব। তুমি শুধু আমার হয়ে কাজ করে যাবে। উজান আর পুষ্পার বিয়ের কথা নিবিড়কে কোনোভাবেই জানতে দিবে না, আর যখন নিবিড় জানতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। নিবিড় খন্দকার তখন পুষ্পার প্রেমে হাবুডুবু খাবে। তাই যতটুকু পারো পুষ্পার প্রতি নিবিড়কে পজিটিভ করার চেষ্টা করো। পুষ্পা নিবিড়কে সব খবর আমার কাছে পৌঁছে দিবে, আর আমি যা করতে বলবো তাই করবে। রাজি থাকলে বলো। রাত একটু চিন্তা করে বলল, ঠিক আছে, আমি রাজি। ফ্ল্যাশব্যাক শেষ। পুলক আর তার কিছু বন্ধু কলেজের করিডোরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে দেয়ালের পেছন থেকে কোনো কিছুর একটা টোকা পড়ল পুলকের পিঠে। পুলক নিচে তাকিয়ে দেখে একটা কাগজের টুকরো মোড়ানো। পুলক কাগজটা নিচে থেকে তুলে সঙ্গে সঙ্গে ওই দেয়ালের পেছনে দৌড় দিল। দেয়ালের আড়ালে কতগুলো মেয়ে উকি মারছিল। পুলক তাদের দিকে দৌড় দিতেই মেয়েগুলো আসছে বলে দৌড় দিল। পুলক মেয়েগুলোর পেছনে দৌড়াতে দৌড়াতেই একটা মেয়ের হাত খপ করে ধরে ফেলে। মেয়েটাকে টেনে সামনে আনতেই তাকিয়ে দেখে এটা উর্মি। পুলক বলল, আমি যা সন্দেহ করেছিলাম তাই। তুমি ছাড়া আর কে হতে পারে যে আমার পিছনে লাগতে পারে? উর্মি মাথা নুইয়ে আমতা আমতা করে বলল, ওগো আমার হরানের স্বামী, আন্নে ভালো আসেননি? আয় তো বেশি বালা নাই। কে কেন হতে পারে না কেন? তোমার মতো দস্যি ছেলের পিছনে সবাই লাগতে পারে? এতদিন তো দেখছি ছেলেরা মেয়েদের পিছনে লাগে, আর এখন তো দেখছি মেয়েরা ছেলেদের পিছনে লাগে। উর্মি কিছু বলল না, শুধু মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। পুলক আবারও বলল, ওই দিন তো কাগজে লিখেছিলে আমার চিন্তার ধান্দায় তোমার সব চুল উঠে গেছে। দেখি কতগুলো চুল উঠেছে। পুলক উর্মির চুলে টান দিয়ে বলল, ইস কি করছো গো? চুলে টান লাগছে তো, ব্যথা পাচ্ছি। এখন চুলের টান লাগছে তাই না? ব্যথাও লাগছে তো? আমার ছেলে মেয়েগুলো কই? গুনে গুনে 4টা ছেলে মেয়ে। উর্মি মাথা নুইয়ে ফিক করে হেসে ফেলে। পুলক বলে, কি হলো, হাসছো কেন? আমার ছেলে মেয়েগুলো লাগবে। তারা কই? বাড়িতে রেখে এসছো? তাদের রেখে তুমি কলেজ চলে এসেছো? তারা মা ছাড়া কান্না করবে না? তাদের কে দেখাশোনা করবে? আমি বাবা হয়ে আমার ছেলে মেয়েদের অযত্ন কিন্তু একদম সহ্য করব না। উর্মি পুলকের বুকে আস্তে করে একটা কিল বসিয়ে দিয়ে লাজুক কণ্ঠে বলল, যাও, দুষ্টুমি কথা বলবে না। এই বলে উর্মি পুলকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে চাইলে পুলক আবারও উর্মির হাত টেনে তাকে আরো শক্ত করে ধরে বলল, আজ কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দেখি আজকে কাগজে কি লিখছো। পুলক উর্মির হাত ছেড়ে দিয়ে মুষ্টিবদ্ধ করে রাখা কাগজটা খুলতে খুলতে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, পালানোর চেষ্টা করবে না। পুলক কাগজটা খুলে পড়তে লাগে। হরানের স্বামী, আই আন্নের খুব ভালোবাসি। আন্নি কি বুঝেন না আয়ের ভালোবাসা? পুলক আর চোখে তাকালো উর্মির দিকে। উর্মি খুব লজ্জা লাগছে পুলকের সামনে দাঁড়িয়ে থাকতে। উর্মি পেছনে ফিরে দৌড় দিতে গেলে পুলক আবারও উর্মির হাত ধরে টেনে তাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। পুলকের একটুখানি ছোঁয়ায় উর্মির নিঃশ্বাস ঘন হয়ে আসছে। চোখ মুখ খিচে রেখেছে উর্মি। পুলক হাত দিয়ে উর্মির মুখটা উঁচিয়ে বলল, তুমি সত্যি আমাকে ভালোবাসো? উর্মি এখনো চোখ বন্ধ করেই আছে। বন্ধ চোখে মাথা নেড়ে বলল। পুলক মুচকে এসে বলল,
কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। তাহলে বলবো আমিও তো তোমাকে ভালোবাসি। উর্মি চোখ বন্ধ রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, যদি বলি ভালোবাসি তাহলে কি করবি? কি হলো, চুপ করে গেলে কেন? তুমি সত্যি আমাকে ভালোবাসো? বললাম তো ভালোবাসি। উর্মি সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। পুলক অবাক উর্মিকে গালে হাত দিয়ে ডাকতে লাগলো। এই উর্মি, এই কথা বলো। উর্মি জ্ঞান হারিয়েছে মনে করে পুলকের হাতের বাঁধন আলগা হয়ে এসেছিল। সেই সুযোগে উর্মি পুলকের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার কিন্তু সত্যি সত্যি 4টা বাচ্চা চাই। এই কথা বলে উর্মি পুলকের গালে একটা চুমু দিয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর দৌড় দেয়। পুলক বুঝতে পারলো উর্মি তার সাথে জ্ঞান হারানোর নাটক করেছে। উর্মি যে গালে চুমু দিয়েছে, পুলক সেই গালে হাত রেখে উর্মি যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। মালা কোথায়? ভার্সিটির সামনেই দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে উজানকে প্রশ্ন করলো পুষ্প। উজান বলল, ওদের রেস্টুরেন্টে রেখে এসেছি, তুমি এসো, আমাদেরও যেতে হবে, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। উজান গাড়ির সামনে দরজা খুলে দিল। পুষ্প গাড়িতে উঠে বসলো। উজান গাড়ি ড্রাইভ করছে, তার পাশেই পুষ্প বসে আছে। উজান আর চোখে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে পুষ্পের দিকে। তার কালো গোলাপ তার পাশে বসে আছে। দূর থেকে যে কালো গোলাপের ঘ্রাণ পায় উজান, আজ কাছে একবারে পাশে বসে থেকে যেন সেই ঘ্রাণ তীব্র হয়ে আসছে। ভালোবাসার ঘ্রাণ, যে ঘ্রাণ তাকে উন্মাদ করতে খানিকটা সময়ও নেয় না। উজান পুষ্পের দিকে তাকিয়ে আছে। পুষ্প কিছু একটা বলতে উজানের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। দুজনেই চোখ সরিয়ে নিল। উজান মুচকি হেসে বলল, কিছু বলবে? মালাকে রেস্টুরেন্টে একা রেখে এসেছেন, ও যদি ভয় পায়? উজানের দিকে না তাকিয়ে কথাটা বলল পুষ্প। উজান বলল, ভয় পাবে না, সাথে ভাইয়া আছে, আর তাছাড়া রায়হান দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের বাইরে। আসলে ওদেরও তো একটু আলাদা সময় কাটানো প্রয়োজন। ভাবি সারাক্ষণ বাড়িতে থাকে, আর তাছাড়া তাদের মনের উপর দিয়ে অনেক দখল যাচ্ছে, তাই আলাদা একটু সময় কাটালে একটু ভালো লাগবে। তাহলে আমরা কিছুটা সময় দেরি করে যাই, ওরা আরো একটু সময় কাটাক। উজান তাকালো পুষ্পের দিকে। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এই কথা বলে উজান ঠোঁট টিপে হাসলো। পুষ্পের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। মনে পড়ে গেল উজানের বলা কথাটা। তুমি আমার সাথে সময় কাটাতে চাও, সেটা মুখ ফুটে বললেই হয়। আমার মতো এমন এক সুদর্শন পুরুষের পাশে তোমার মতো এক শ্যামবতী মেয়েকে কি সত্যি মানায়? পুষ্প বলল, আমি সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে বলিনি কথাটা। আমি ওদের কথা চিন্তা করেই কথাটা বলেছিলাম। আমি জেনে শুনে কাউকে অপমানিত বা বিপদে ফেলতে রাজি নই। উজান ভ্রু চিয়ে বলল, অপমানিত বা বিপদ মানে কি বলছো? বুঝতে পারছি না। আমাকে নিয়ে আপনি যদি রাস্তায় বের হন, তাহলে আপনার মতো সুদর্শন পুরুষের পাশে আমার মতো শ্যামবতী মেয়েকে দেখে লোকে কি বলবে? আপনাকে বলবে না আপনার রুচি খারাপ? তাই গাড়িটা মালার কাছে নিয়ে চলুন। পুষ্পের বলা কথাটা উজানের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। উজান আর কিচ্ছু বলল না। ওইদিকে উদয় আর মালা বসে আছে রেস্টুরেন্টের টেবিলে। উদয় বলল, মালা, তুমি ভয় পাচ্ছ না তো? তুমি কিন্তু ভয় পেও না, উজান এক্ষুনি পুষ্পকে নিয়ে চলে আসবে। আর তাছাড়া রায়হানও রেস্টুরেন্টের আশেপাশে আছে। মালা আশেপাশে তাকিয়ে কাপা কাপা হাতে উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, আপনি সাথে আছেন তো, আমার কোনো ভয় নেই। উদয়ের মুখে হাসি ফুটে উঠল। সে হাসি দেখে মালার মুখেও হাসি ফুটে উঠল। কিন্তু আশেপাশে তাকিয়ে মালা আবারও সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। উদয় মালাকে বলল, মালা, তোমার খুব খারাপ লাগে তাই না? কেন? এই কথা বললেন কেন? এই যে তুমি সারাদিন বাড়িতে থাকো, আমি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে আসতে পারি না। আজ উজান নিয়ে এলো বলে আসতে পেরেছে। আর দেখো না, আমাদের কথা চিন্তা করে বেচারা রায়হানকে ও বাইরে দাঁড় করে দিয়ে গেছে। ও ভালো করে জানে আমি তোমার খেয়াল রাখতে পারবো না, সেজন্য এই ব্যবস্থা। আমি কতটা অসহায় একটা ছেলে বলো, নিজের বউকে খেয়াল রাখার জন্য অন্যের সাহায্য নিতে হয়। মালা আবারও উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, অন্য কেউ না জানুক, আমি জানি, আমি বুঝি আপনি আমার কতটা খেয়াল রাখেন। শুধু চোখে চোখ রাখলেই কি খেয়াল রাখা হয়? আমি তো আপনার মনে থাকতে চাই। এই যে আপনি সব সময় আমি খেয়েছি কিনা, আমার শরীর ঠিক আছে কিনা, এই সব কিছু খোঁজ খবর নেন। আমি মিথ্যে বলবো বলে অন্যদের কাছ থেকে খবর নেন, এই সব কি আমার চোখে পড়ে না?
এই সব কিছু কি আমার খেয়াল রাখা নয়? আর বাইরে বেরোনোর কথা বলছেন। হ্যাঁ, আমি আজ খুব খুশি। আমি আজ বাইরে বেরিয়েছি। সেটা সব সময় বাড়িতে থাকার জন্য নয়। সেটা হলো পুষ্পর সাথে এতদিন পর একটু মন খুলে কথা বলতে পারবো, সেই আনন্দে। না হলে আমার বাইরেও যা, বাড়িতেও তাই। এই যে বারান্দায় বসে, ছাদে বসে আমি আর আপনি যে সময়গুলো কাটাই, তা কি এই বাইরে পাবো কখনো? তাই বিশ্বাস করুন, আমার একটু ইচ্ছে করে না বাইরে বের হতে। আপনি আমার সাথে, আমার পাশে থাকলে আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার কাছে থাকে। উদয়ের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠলেও মন থেকে দুর্বলতা তার দূর হয়নি। কিছুক্ষণ পর উদয় আর মালার টেবিলের পাশের টেবিলে কয়েকটা বখাটে টাইপের ছেলে এসে বসলো। একটা ছেলে ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো। ওয়েটার বলল, আরেকজন বলল। ওয়েটার তাদের কাছ থেকে খাবার অর্ডার নিয়ে চলে গেল। তাদের মধ্যে একজন অন্যদের ইশারা করে পাশে থাকা মালাকে দেখালো। অন্যরা সবাই তাকিয়ে দেখে মালা উদয়কে স্যুপ খাইয়ে দিচ্ছে। সবাই মালার দিকে তাকিয়ে একসঙ্গে হেসে উঠল। মালা তাদের দিকে তাকিয়ে তার চোখে মুখে ভয় ফুটে উঠল। সে আবারও মুখ ফিরিয়ে উদয়ের আরো একটু কাছ ঘেঁষে বসলো। উদয় বলল, কি হচ্ছে বলো? না, কিছু না। পাশের টেবিলে বসে থাকা ছেলেগুলো সবকিছুই লক্ষ্য করছে। মালা উদয়কে নিজের হাতে খাইয়ে দেওয়া, তার মুখ মুছিয়ে দেওয়া, সবকিছু দেখে তারা বুঝতে পেরে গেল উদয় অন্ধ। একজন ছেলে আস্তে করে বলল। তার কথায় সবাই সায় দিল। এবার তাদের মধ্যে একজন মালাকে দেখে শীষ বাজাতে লাগলো, আর অন্য সবাই তাকে খারাপভাবে ইঙ্গিত ইশারা করতে লাগলো। মালার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু উদয়কে কিছুই বুঝতে দিল না। কিছুক্ষণ আগেই উদয় নিজের অক্ষমতা নিয়ে কথা বলেছিল। এখন যদি তাকে এসব বলে তাহলে উদয় সত্যি সত্যি নিজেকে অক্ষম ভাববে। মালা রেস্টুরেন্টের প্রবেশ পথের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, উজান ভাইয়া পুষ্পকে নিয়ে কখন আসবে? চলে আসবে। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, তেমন কিছু নয়। ওইদিকে ছেলেগুলো সমান তালে মালাকে খারাপ ইঙ্গিত করেই যাচ্ছে। মালা যখন তাদেরকে না দেখার ভান করে মুখ ফিরিয়ে বসলো, তখনই একজন একটা টিস্যু পেপার মুড়িয়ে মালার পিঠে ঢিল মারলো। মালা পেছনে ফিরে ছেলেগুলোর দিকে ভ্রুকুচকে তাকালে তাদের মধ্যে একজন বলল। উদয়ের কথা শুনে অস্থির হয়ে মালাকে কাছে টেনে বলল, মালা, কে কথা বলছে? তোমার পাশে কারা? আপনি অস্থির হবেন না, ওদের কথায় কান দেবেন না। আমার পাশে কেউ নেই। উদয় মালার হাত ধরে চেয়ার ছেড়ে উঠে বলল, চলো আমরা বাইরে যাই, ওজান আসলে আবার এসে বসবো। মালাও উদয়ের হাত ধরে চেয়ার ছেড়ে উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে বখাটে ছেলেগুলোর মধ্যে একজন খপ করে মালার হাত ধরে ফেলল। রেস্টুরেন্টে মানুষ নিতান্তই কম ছিল বলে বখাটে ছেলেগুলো এতটা সাহস পাচ্ছে। ছেলেটা মালার হাত ধরে টানাটানি করছে। উদয় তাদের হাত থেকে মালার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অন্ধ একটা ছেলের পক্ষে এতগুলো ছেলের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব নয়। ঠিক তখনই মালার হাত ধরে রাখা ছেলেটার নাক বরাবর একটা শক্ত হাতের ঘুষি পড়ল। ছেলেটা ছিটকে পড়ল। মালা তাকিয়ে দেখে এ তো নিবিড় খন্দকার, যে কিনা আদালতে তার স্বামীর বিরুদ্ধে লড়াই করেছিল। নিবিড় এবার দু হাতে আরো দুটো ছেলের কলার চেপে ধরে বলল, মেয়েদের দেখলে হুঁশ থাকে না, তাই না? নিবিড়ের কণ্ঠস্বর শুনে উদয়ও বুঝতে পেরে গেল এখানে নিবিড় আছে। পুষ্পের জন্য ক্যান্সেল করে দেওয়া মিটিংটা সারতেই ক্লায়েন্ট নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল নিবিড়। রেস্টুরেন্টে ঢুকতেই দেখে কয়েকজন ছেলে মিলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। কাছে এসে দেখে উদয় আর তার স্ত্রী। নিবিড় বেধরম মারছে ছেলেগুলোকে। রেস্টুরেন্টে চেঁচামেচির আওয়াজ শুনে রায়হানও রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখে নিবিড় কয়েকটা ছেলেকে মারছে। মালার কাছে সবকিছু শুনে এবার রায়হানও ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটাতে লাগলো। মারপিটের এক পর্যায়ে একটা ছেলে টেবিলে থাকা কাটা চামচ হাতে নিয়ে নিবিড়ের দিকে এগিয়ে গেল। নিবিড় অন্য একটা ছেলের গলা চেপে ধরেছে। ছেলেটা কাটা চামচটা সোজা নিবিড়ের হাতে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাত থেকে গড়গড় করে রক্ত বের হতে লাগে। নিবিড় ছেড়ে দিল ছেলেটাকে। নিবিড়ের হাতের রক্ত মালার চোখে পড়তে মালা এগিয়ে গেল নিবিড়ের দিকে। নিবিড়ের হাত ধরে টেনে দূরে নিয়ে এসে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে ভাইয়া। ভাইয়া ডাকটা শুনে নিবিড় এক পলক তাকালো মালার দিকে, তারপর চোখ ফিরিয়ে বলল, ও কিছু হবে না। এ কথা বলে নিবিড় এগিয়ে যেতে গেলে মালা নিবিড়ের হাত ধরে বলল, আমি আপনার বোনের মতো, বোনের সামনে ভাইয়ের রক্ত এভাবে ঝরতে পারে না। এ কথা বলে মালা নিজের আঁচল থেকে খানিকটা কাপড় ছিঁড়ে নিবিড়ের হাতে বেঁধে দিতে লাগলো। নিবিড় বাধা দিতে গেল, মালা শুনল না।
খানিকটা অধিকার খাটিয়ে নিবিড়ের হাতে শাড়ির আঁচলটা বেঁধে দিতে লাগলো। ঠিক তখনই পুষ্প আর উজান দৌড়ে রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে এই অবস্থা দেখে তারা অবাকই হয়ে গেছে। মালা পুষ্পকে দেখে পুষ্পকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মালা বলল, পুষ্প তুই এসেছিস? এই ছেলেগুলো আমার সাথে। পুষ্প মালাকে সান্ত্বনা দিতে দিতে বলল, মালা কিছু হয়নি, তুই কাঁদিস না, চুপ কর। উজান রায়হানের কাছ থেকে সবকিছু শুনে রেগে গিয়ে আরেক দফা ছেলেগুলোকে পিটাতে শুরু করলো। তারপর পকেট থেকে ফোন বের করে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়। পুলিশকে আসতে বলে ফোনটা রেখে দিয়ে চিৎকার করে রেস্টুরেন্টের মালিক পক্ষকে ডাক দেয়। মালিক পক্ষ সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। উজান রেস্টুরেন্টের মালিকের সামনে দাঁড়িয়ে বলল, কী সব গেস্ট জায়গা দেন আপনারা এই রেস্টুরেন্টে, যারা মেয়েদের উপর হামলা করে? ওদিকে নিবিড় পুষ্পকে দেখে অবাক চোখেই তাকিয়ে আছে। পুষ্প তো তাকে বলেছিল সে আজ বাড়িতে তার বাবা মায়ের সাথে থাকবে, তাহলে কি পুষ্প তাকে মিথ্যে বলেছে? এতক্ষণে পুষ্পরও চোখে পড়লো নিবিড়ের উপর। পুষ্পের চোখ নিবিড়ের উপর পড়তেই নিবিড় উল্টো দিকে হাঁটা ধরল। পুষ্প নিবিড়কে দেখে অস্পষ্ট স্বরে বলল, নিবিড় স্যার। মালা পুষ্পের বুক থেকে মাথা তুলে বলল, উনি আমাকে ওই ছেলেদের হাত থেকে বাঁচিয়েছে। ওনার হাত থেকে অনেকটা রক্ত বের হয়েছে। পুষ্প সঙ্গে সঙ্গে নিবিড়ের পেছন পেছন দৌড় দিল। পুষ্প পেছন থেকে নিবিড়কে ডাকছে, স্যার স্যার প্লিজ শুনুন। পুষ্প দৌড়ে নিবিড়ের কাছে যেতে নিবিড় থেমে গেল। পুষ্পের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমাকে মিথ্যা বলার কোনো দরকার ছিল না পুষ্প। তুমি তোমার বোনের সাথে দেখা করতে চাও, সেটা আমাকে বললেই হতো, মিথ্যা বলার প্রয়োজন ছিল না। ওইদিকে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলার এক পর্যায়ে উজানের চোখ পড়ল নিবিড় আর পুষ্পের উপর। উজান তাকিয়ে আছে তাদের দিকে। নিবিড়ের কথায় পুষ্প কিছু বলে উঠতে পারল না। ঠিকই তো, তার তো মিথ্যে বলা উচিত হয়নি। সত্যিটা না বলতে পারলেও মিথ্যে বলার দরকার ছিল না। পুষ্প আমতামতা করেই বলল, মানে নিবিড় পুষ্পের কোনো কথা না শুনে আবারও হাঁটা ধরলে পুষ্প বলে, সরি স্যার। নিবিড় এবার দাঁড়িয়ে গেল। পুষ্পের দিকে ফিরে বলল, যাও, তোমার বোন তোমার জন্য অপেক্ষা করছে। পুষ্প নিবিড়ের হাতে রক্ত দেখে নিবিড়ের হাতটা টেনে নিয়ে বলল, আপনার হাত থেকে তো অনেক রক্ত পড়েছে। ওইদিকে পুষ্প নিবিড়ের হাত ধরা দেখে উজানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। উজান এগিয়ে গেল তাদের দিকে। নিবিড় পুষ্পের হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে বলল, এইটা সামান্যই, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই কথা বলে নিবিড় চলে গেল। পুষ্পের মিথ্যে বলতে নিবিড় খুব কষ্ট পেয়েছে। পুষ্প মিথ্যে বলাতে নিবিড় খুব কষ্ট পেয়েছে। পুষ্প বুঝতে পারছে তার মিথ্যে বলা একদম ঠিক হয়নি। পুষ্প তাকিয়ে আছে নিবিড়ের দিকে। নিবিড় তার ক্লায়েন্ট সহ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে চলে গেছে। কি হয়েছে, এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? উজানের বলা কথায় ধ্যান ভাঙল পুষ্পের। পাশে তাকিয়ে দেখে উজান দাঁড়িয়ে আছে। উজান আবারও বলল, কি কথা হচ্ছিল নিবিড়ের সাথে? তেমন কিছু না, ওনার হাত থেকে রক্ত পড়ছিল, সেটা নিয়ে কথা বলছিলাম। এই কথা বলে পুষ্প মালার দিকে এগিয়ে গেল। উজান তাকিয়ে রইল পুষ্পের দিকে, মনে মনে বলল, নিবিড়ের রক্তক্ষরণ তোমার চোখে পড়ে পুষ্প, কিন্তু আমার বুকের ভিতর যে রক্তক্ষরণ হয় তা তুমি দেখতে পাও না বলেই বুঝতে পারো না পুষ্প, যে এই রক্তক্ষরণের গভীরতা ঠিক কতটুকু। ওদিকে উদয় মালার চোখে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মালা তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? মালা উদয়ের হাত ধরে বলল, না, আমার কোথাও লাগেনি, কিন্তু নিবিড় খন্দকারের অনেকটা হাত কেটে রক্ত বেরিয়েছে। উদয় মনে মনে নিবিড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। পুষ্প মালার কাছে এসে বলল, মালা, তোর কোথাও লাগেনি তো? মালা মাথা নেড়ে না করে পুষ্পকে জড়িয়ে ধরল। পুষ্প বুঝতে পারছে মালা খুব ভয় পেয়ে গেছে। মালা ছোটবেলা থেকে ভীতু প্রকৃতির একটা মেয়ে, অল্পতে এসে ভয় পেয়ে যায়। পুষ্প মালাকে কিছুটা কঠিন কণ্ঠে বলল, ভয় পেয়েছিস তুই, তাই না? অল্পতে এত ভয় পেলে চলে? মালা সোজা হয়ে পুষ্পের হাত ধরে বলল, তুই আমাকে কথা দে, তুই এখন থেকে সব সময় আমার সাথে থাকবি। পুষ্প মাথা নেড়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আমি আমি সব সময় তোর সাথেই থাকবো। পাশ থেকে উজান আর উদয়ের মুখে হাসি ফুটে উঠল। এরই মধ্যে পুলিশ চলে এসেছে। উজান এগিয়ে গেল পুলিশের কাছে। পুলিশের উদ্দেশ্যে বলল, ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। মেয়েদের দেখলে ওদের মাথা ঠিক থাকে না, তাই কয়েকদিন জেলে থাকলে মাথা ঠিক হয়ে যাবে। পুলিশ ফ্লোরে ব্যথায় কুকড়াতে থাকা ছেলেগুলোকে টেনে তুলে নিয়ে যেতে গেলে একজন দাঁড়িয়ে উঠে উজানের দিকে তাকিয়ে বলল,
এই কথা বলে ছেলেটা উজানের কাছে এগিয়ে গেল। উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। উজান বড় বড় চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। ছেলেটা মুখে বিশ্রী হাসি ফুটিয়ে চলে গেল পুলিশের সঙ্গে। পুলিশ ছেলেগুলোকে নিয়ে চলে যাওয়ার পর উজান সবাইকে নিয়ে বেরিয়ে গেল অন্য একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অন্য একটা রেস্টুরেন্টে এসে রাউন্ড টেবিলের চারিদিকে সবাই গোল হয়ে বসে আছে। পুষ্প আর মালা পাশাপাশি বসেছে। মালা তার অপর পাশে উদয়কে হাত ধরে বসালো, আর পুষ্পের পাশে বসলো উজান। রায়হান রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে উজানের পাশে বসতে বসতে বলল। সবার মধ্যে কিছুটা নীরবতা চলছে। অল্প কিছুক্ষণ পর নীরবতা ভেঙে উদয় পুষ্পের উদ্দেশ্যে বলল। পুষ্প, আমি তোমার বড় ভাইয়ের মতো। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি রাখবে? কি অনুরোধ ভাইয়া? দেখো, আমি তো এই অল্প কয়েকদিন পর জেলে চলে যাব। আমি মালাকে অনেক করে বুঝিয়েছি যাতে ও নিজের জীবন গুছিয়ে নেয়, কিন্তু আমার কথা শুনতে নারাজ। তুমি ওকে বুঝিয়ে বলো, আর নয়তো তুমি ওর পাশেই থাকো। আমি কয়েকদিনে বুঝতে পেরে গেছি ও খুব দুর্বল মনের মানুষ, তাই তুমি ওর পাশে থাকলে ও ভালো থাকবে। মালা আপনাকে কখনোই ছেড়ে যাবে না ভাইয়া, আর আমি সবসময় ওর পাশে আছি। পুষ্প মালার দিকে তাকিয়ে কথাটা বলল। মালাও মুখে হাসি ফুটিয়ে পুষ্পকে মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। মালা জানে পুষ্পের মতো তাকে এত ভালো করে কেউ বুঝতে পারে না। এবারও মালা না বলতেই পুষ্প তার মনের কথা বুঝে ফেলল। উদয় বলল, কিন্তু পুষ্প এভাবে তো পাশে থাকা যায় না। তুমি আমাদের চৌধুরী বাড়ির ছোট বউ, তোমার এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকা মানায় না। আমি তোমার বড় ভাই হয়ে অনুরোধ করছি, তুমি আমাদের চৌধুরী বাড়িতে ফিরে চলো। আমায় ক্ষমা করবেন ভাইয়া, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে। আমি ওই বাড়িতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না। তোমাকে তোমার আত্মসম্মান বিসর্জন দিতে হবে না পুষ্প, তোমার কথাই ঠিক থাকবে। উজান নিজে তোমার হাত ধরে তোমাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকবে। কি উজান, বল পুষ্পকে। উদয় উজানের দিকে প্রশ্ন ছুড়ে দিল। সবাই উজানের উত্তরের অপেক্ষায়। হয়তো পুষ্প অপেক্ষা করছে উজানের উত্তরের। কিন্তু উজান কথাটা কাটিয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, ভাইয়া খাবার দিতে লেট করছে, আমি একটু দেখে আসি। এই কথা বলেই উজান চেয়ার ছেড়ে উঠে চলে গেল। রায়হান তাকিয়ে আছে উজানের যাওয়ার দিকে। তার বসের মনের মধ্যে যে এখন কি চলছে সেটা সে ছাড়া এখানে উপস্থিত কেউই বুঝতে পারছে না। উদয় চুপ করে গেল। মালাও মাথা নুইয়ে নিল। আর পুষ্পের মনের ভেতর আরেকটা ঝড় শুরু হয়ে গেছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। নিজের স্বামীর মনে জায়গা না পাওয়া একটা মেয়ের জন্য যে কতটা লজ্জার, তা সে মেয়ে ছাড়া আর দ্বিতীয় কেউ হয়তো বুঝবে না। কাউকে বুঝতে না দিলেও ভেতরে ভেতরে নিজেকে কতটা অসহায় মনে করে পুষ্প ছাড়া হয়তো কেউ কোনোদিন বুঝতেই পারবে না। চোখ ছলছল করে উঠল পুষ্পর। নিজেকে নিজেই মনে মনে ধিক্কার দিয়ে বলল, ধিক্কার এই নারী জীবনে, যে নারী তার রূপ আর সৌন্দর্য দিয়ে তার স্বামীর মনে জায়গা করে নিতে পারে না। তার থেকে অভাগা আর কেউ নেই। উদয় এবার মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, আসলে আমারও ভুল হয়েছে। হঠাৎ করে উজানকে এভাবে কথাটা জিজ্ঞেস করা আমার মোটেও উচিত হয়নি। ও এমনিতে টেনশনে আছে, তাই তো হয়তো হঠাৎ করে কিছু বলতে পারেনি। পুষ্প, তুমি কিচ্ছু ভেবো না বোন। আমার ভাইটাকে ভুল বুঝো না। আমার ভাইটা যদি পৃথিবীতে সেরা ভাই হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হতে পারে, তাহলে সে একজন কেয়ারিং হাজব্যান্ডও হতে পারবে। পুষ্প চোখের পানিটুকু চোখ থেকে আঙ্গুল দিয়ে আলগা করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কিছু মনে করিনি ভাইয়া। আসলে কি বলুন তো, কেয়ারিং হাজবেন্ড তো সব সুন্দরী মেয়েদের ভাগ্যেই লেখা থাকে। তাই বলে কি সেই সব দোষগুলো পুরুষ মানুষকে দেয়া যায়? কখনোই না। এটা তো ওই সব মেয়েদের ভাগ্যের দোষ যারা টুকটুকে ফর্সা রং নিয়ে এই পৃথিবীতে জন্মায়নি। অবশ্যই আপনার ভাই একজন কেয়ারিং হাজবেন্ড। আমি দোয়া করি উনি যেন ওনার মনের মতো একজন জীবনসঙ্গী পান, আর সেই মানুষটার কেয়ারিং হাজবেন্ড হয়ে বাকি সুনামটুকু অর্জন করেন। উদয় আর মালা খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প কতটুকু কষ্ট থেকে কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু তাদের এখানে কিছু বলার নেই। কি বলে সান্ত্বনা দিবে পুষ্পকে? সান্ত্বনা দিয়ে মেয়েটাকে আর লজ্জা দিতে পারছে না কেউ। উদয়ের মনের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। সেই অনুশোচনা থেকে উদয় পুষ্পের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও পুষ্প, আজ এই সব কিছুর জন্য আমি দায়ী। উদয়ের অনুশোচনা বুঝতে পেরে পুষ্প জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি শুধু শুধু নিজেকে
দোষ দিচ্ছেন ভাইয়া। এই সব কিছু আমার দোষ আর আমার ভাগ্যের দোষ। আপনারা প্লিজ এসব নিয়ে আর ওনাকে কিছু বলবেন না। কারো মনে জোর করে জায়গা নেওয়া যায় না, যদি না সে নিজের ইচ্ছেতে তার মনে জায়গা দেয়। এটা আমার জন্য খুবই অপমানজনক। এই কথা বলে পুষ্প মাথা নুয়ে নিল। মালাও মনে মনে বলল, তুই ঠিকই বলেছিস পুষ্প, জোর করে কারো মনে জায়গা করে নেওয়া যায় না। এই যে আমাকে দেখ, আমিও তো চেয়েছিলাম ওনার মনে জোর করে জায়গা করে নিতে, কিন্তু মানুষটা আমাকে বুঝিয়ে দিয়েছে জোর করে ভালোবাসা হয় না। তাই তো আমি চেষ্টা করছি ওনার মন জয় করার। কিন্তু কিন্তু একদিকে তোর থেকে আমার ভাগ্য অনেক ভালো। উনি আমাকে ওনার মনে জায়গা না দিলেও আমাকে অনেক সম্মান করে, আমার খেয়াল রাখে, আমার অনেক কেয়ার করে, আমাকে বুঝতে চেষ্টা করে। কিন্তু ওই উজান চৌধুরী তো তোকে। ওইদিকে সবার আড়ালে গিয়ে উজান নিজেকে সামলানোর চেষ্টা করছে। বুকের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এক্ষুনি পুষ্পের সামনে গিয়ে তাকে টেনে বুকে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি পুষ্প, নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু বলতে পারছে না উজান। এক দায়বদ্ধতা তাকে আটকিয়ে রেখেছে আর ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উজান। রায়হান তার পেছনেই দাঁড়িয়ে বলল, আমি যে আর পারছি না রায়হান, দায়বদ্ধতা যে আমার ভালোবাসার পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাকে পোড়াচ্ছে, সঙ্গে আমার ভালোবাসার মানুষটাকেও। আমার পুরে ছাই হওয়া আমি সহ্য করে নেব, কিন্তু ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর না পারছি ওর সামনে গিয়ে প্রকাশ করতে আমার মনের অব্যক্ত ভালোবাসা। উজান রায়হানের দিকে তাকিয়ে বলল, পুষ্প কাঁদছে তাই না রায়হান? রায়হান চোখ নামিয়ে মাথা নুয়ে হ্যাঁ বলল। উজান সঙ্গে সঙ্গে বড় বড় পা ফেলে পুষ্পর কাছে যেতে চাইলে রায়হান জড়িয়ে ধরে তাকে আটকালো। উজান চোখ রাঙিয়ে তাকালো রায়হানের দিকে। রায়হান চোখ নামিয়ে বলল। উজান এবার কিছুটা শান্ত হলো। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের অক্ষমতা ছাড়তে পাশে থাকা গ্লাসে ঘুষি মারল। সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে কাচের টুকরো উজানের হাতে ঢুকে গেল। হাত দিয়ে রক্ত পড়ছে। রায়হান সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরে বলল, পড়তে দাও রায়হান, বুকের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে তার থেকে এটা কিছুই নয়। রায়হান সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে উজানের হাতে তা বেঁধে দিল। সবাই নীরব বসে আছে। পুষ্পের চোখে এখনো পানি। মালা পুষ্পের মুখটা উঁচিয়ে নিয়ে তার চোখ থেকে পানিটা মুছে দিয়ে বলল, তোর চোখে পানি মানায় না পুষ্প, তোর চোখের পানি আমার অসহায়ের কারণ, আর তোর জেতি চোখ আমার শক্তি। পুষ্প হেসে মালার হাত ধরে বলল, তুই কাল আমাকে আদালতে দেখে ভুল বুঝেছিলি তাই না মালা? মালা হেসে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, আমি আর তোর তেজি চোখ আমার শক্তি। আমি কি তোকে কখনো ভুল বুঝতে পারি? তুই কি করে ভেবে নিলি আমি তোকে ভুল বুঝবো? মিস্টার নিবিড় খন্দকারের সাথে আমার কলেজে দেখা হয়, সেদিন থেকেই পরিচয়। ওনার কাছ থেকে কিছু শেখার উদ্দেশ্যেই আমি ওনার কাছে যাই, কিন্তু বিশ্বাস কর আমি উদয় ভাইয়া সম্পর্কে কিছুই জানতাম না। উদয় বলল, তুমি চিন্তা করো না পুষ্প, আমি তোমার ঘুরে দাঁড়ানোকে সাধুবাদ জানি। তুমি পড়াশোনা করো, মালা আমাকে বলেছে তুমি পড়াশোনাতে অনেক ভালো, আর তোমার স্বপ্ন তুমি বড় একজন অ্যাডভোকেট হবে। নিবিড় খন্দকার হয়তো আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি বলছি নিবিড় অনেক ভালো, একজন ভালো মানুষ, আর তোমার জন্য পারফেক্ট একজন দিক নির্দেশক। পুষ্প খুশি হলো উদয়ের কথায়, কিন্তু পরক্ষণে মুখটা মলিন করে বলল, কিন্তু মা, মানে আপনাদের মা তো আমায় ভুল বুঝলো। মালা বলল, তুই মায়ের কথায় কিছু মনে করিস না পুষ্প, আসলে মা তো তোকে খুব পছন্দ করে, তাই আদালতে নিবিড় খন্দকারের সাথে তোকে দেখে হয়তো একটু ভুল বুঝেছে। তুমি চিন্তা করো না পুষ্প, আমি মাকে বুঝিয়ে বলবো। পুষ্প বলল, আমি নিবিড় খন্দকারের কাছে থাকলে এই কেসটার সংস্পর্শে থাকতে পারবো, হয়তো কিছু করতেও পারবো। কিছু করতে হবে না পুষ্প, কদিন পরেই কোর্টের রায় আসবে, আর সেটা আমার বিপক্ষে আসবে, সেটা আমি জানি। তাই তোমার কেন কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। মালা পুষ্পের হাত ধরে বলল, জানিস পুষ্প, ডক্টর বলেছেন ওনার চোখ অপারেশন করলে ভালো হবে। বিদেশ থেকে ডক্টর আসবে ওনার অপারেশন করতে। পাশ থেকে উজান চেয়ার টেনে বসতে বসতে বলল। পুষ্প তাকিয়ে দেখে উজান তার পাশে বসেছে। আবারও বিরক্তিতে ছেয়ে গেল তার মুখ। পুষ্প মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই মালার চোখ উজানের হাতের উপর গেল। রক্তমাখা সাদা রুমাল ভিজে চুপচুপ হয়ে আছে।
মালা চেয়ার ছেড়ে উজানের কাছে এগিয়ে গিয়ে উজানের হাতটা টেনে বলল, হাত কি করে কাটলো উজান ভাইয়া? রক্তে তো রুমালটা ভিজে গেছে। উজানের হাত কাটার কথা শুনে উদয় অস্থির হয়ে বলল, কি হয়েছে উজান, কি করে হাত কাটলে? উজান মালার হাত থেকে নিজের হাতটা টেনে নিয়ে পুষ্পের দিকে তাকিয়ে বলল, এত অস্থির হওয়ার কিছু হয়নি ভাইয়া, ভাবি একটুখানি কেটেছে। আসলে ওই হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের কিচেনে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটা আপেল কাটতে গিয়ে হাতটা কেটে গেছে। পুষ্প এক পলক তাকালো উজানের কাটা হাতের দিকে, তারপর সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। পুষ্প চোখ ফিরিয়ে নেওয়া দেখে উজান তাচ্ছিল্যের হাসি দিল। রাতে হাতের রুমালটা খুলে নিজের ক্ষত চিহ্নের দিকে তাকাতেই উজানের চোখে ভেসে উঠল পুষ্প নিবিড়ের হাত টেনে ধরা। নিবিড়ের হাত থেকে রক্ত দেখে পুষ্প উদ্বিগ্ন হয়ে তার হাত টেনে ধরেছে, অথচ উজানের হাতে রক্ত দেখিয়ে পুষ্প মুখ ফিরিয়ে নিয়েছে। এসব ভাবতেই চোখ ছলছল করে উঠল উজানের। কতটা ভালোবাসে তার কালো গোলাপকে, কিন্তু তার কালো গোলাপ সে কথা না জেনে তাকে ঘৃণা করে যাচ্ছে। এই ঘৃণা সে মঞ্জুর করে নিয়েছে, কিন্তু তার কালো গোলাপ তার থেকে অন্য কাউকে প্রাধান্য দিবে সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। আচ্ছা, আমার কি ভুল হচ্ছে? পুষ্পর কাছাকাছি নিবিড়কে ঘেঁষতে দেওয়া কি আমার বোকামো হচ্ছে? নিবিড় কি কোনো কারণে আমার আর পুষ্পর মধ্যে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে? নাকি সামান্য একটু হাত ধরা নিয়ে আমি একটু বেশি ভাবছি? পুষ্পর অ্যাডভোকেট হওয়ার পিছনে নিবিড় অনেক বড় ভূমিকা রাখতে পারে, সেই জন্য হলেও আমার পুষ্পর পাশে নিবিড়কে সহ্য করতে হবে। আর তাছাড়া ভাইয়ার বিষয়টাও রয়েছে, কিন্তু ওই দৃশ্যটা যতবার আমার সামনে ভেসে উঠছে ততবারই আমার বুকের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কি করব আমি? এসব ভাবতে ভাবতে উজান বারান্দায় গিয়ে কালো গোলাপ গাছটার সামনে থাকা রকিং চেয়ারে বসে। ওইদিকে নিবিড়ও নিজের হাতে বাঁধা মালা শাড়ির আঁচলের টুকরোটার দিকে তাকিয়ে আছে। নিশি মারা যাওয়ার পর থেকে কেউ ভাইয়া বলে ডাকেনি তাকে। আজ হঠাৎ করে এই ভাইয়া ডাকটা শুনে ভেতর থেকে কেমন যেন অস্থিরতা কাজ করছে নিবিড়ের মধ্যে। এই অস্থিরতা কমাতেই মালার বেঁধে দেওয়া শাড়ির আঁচলটুকু খুলে ফেলে দিতে গিয়েও দিতে পারল না। কেমন যেন মায়া কাজ করছে এই শাড়ির টুকরোটার উপর। আজ খুব করে মনে পড়ছে ছোট্ট বোনটাকে। ছোট্টবেলায় নিবিড় যখন খেলা থেকে ব্যথা পেয়ে বাড়িতে আসতো, তখন মাকে লুকানোর জন্য ব্যথা লুকিয়ে রাখতো নিবিড়। ছোটবেলা থেকে নিশি আঠার মতো লেগে থাকতো ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে দুষ্টমি খুনসুটি না করলে তার ভালোই লাগতো না। তখন কোনোভাবে যদি তার ক্ষত জায়গা নিশির চোখে পড়ে যেত, তাহলে নিজের হাতে যত্ন করে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিত আর বলতো, ভাইয়া তুই সবসময় এভাবেই ব্যথা পেয়ে আসবি, আর আমি এভাবেই তোর উপর ডাক্তারি করব। আজ নিশির কথা মনে পড়তেই চোখ ছলছল করে উঠল নিবিড়ে। কতটা একা হয়ে গেছে আজ সে। মা আর বোনের মতো ওরকম করে তাকে কেউ বুঝেনি। যে মানুষটা নতুন করে তার জীবনে এলো, মনে করেছে সেই মানুষটা তাকে বুঝবে, কিন্তু সেই মানুষটা কি আদৌ তাকে বুঝবে? কই, একবারও তো তার খোঁজ নিল না। তার হাতের ক্ষতচিহ্ন নিজের চোখে দেখেও তো খবর নিতে একবারও ফোন করলো না। মনে মনে বলল নিবিড়, তুমি আমাকে বুঝবে তো পুষ্প? ভালোবাসবে তো আমাকে? আমার এই শূন্য জীবনে তোমাকে যে আমার খুব প্রয়োজন, খুব খুব বেশি প্রয়োজন। পুষ্প বারান্দায় দাঁড়িয়ে ওই অন্ধকার আকাশের দিকে মুখ করে ওই জলজল করা চাঁদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আচ্ছা, মানুষ কেন শুধু ওই জল করা চাঁদের মধ্যেই সৌন্দর্য খুঁজে পায়? এই অন্ধকার কালো আকাশে কি কোনো সৌন্দর্য নেই? না, সত্যি কোনো সৌন্দর্য নেই। ঠিক যেমন আমার মাঝে কোনো সৌন্দর্য নেই, এই শ্যামবতীর মাঝে কোনো সৌন্দর্যই কেউ খুঁজে পায় না। তাই তো কোনো পুরুষের মনে জায়গা হয়নি এই শ্যামবতীর। সব পুরুষরাই শুধু সৌন্দর্য খুঁজে। এই শ্যামবতীর মাঝেও যে কাউকে ভালোবাসার বিশাল একটা মন থাকতে পারে সেটা কেউই খুঁজে না। কেউ ভালোবাসা চায় না, চায় শুধু লাল টুকটুকে ফর্সা গায়ের রং। কেউ এই শ্যামবতীকে একটুও ভালোবেসে দেখুক, অপর পাশের মানুষটাকে যে মন ভরে ভালোবাসা দেওয়ার ক্ষমতা রাখে সেটা কেউ বুঝতেই পারে না। ঠিকই তো, কেনই বা কেউ ফর্সা গায়ের রং ছেড়ে এই শ্যামবতীকে ভালোবাসবে? কি দায় পড়েছে তার? শুধু বিয়ে করেছে বলেই কি তার দায় পড়েছে? কিন্তু বিয়েটা তো একটা মিথ্যে নাটক ছিল তার কাছে। শুনেছি বিয়ে নাকি একটা পবিত্র বন্ধন, যেই বন্ধনে আল্লাহর তরফ থেকে দুজনের মাঝেই ভালোবাসা সৃষ্টি করে। কই, ওই মানুষটার মাঝে তো এক বিন্দুও ভালোবাসা নেই আমার জন্য। যদি থাকতো তাহলে আজ এভাবে আবারও সবার সামনে আমায় নীরব অপমান করতে পারতো না। আচ্ছা, আমি কি
ওই মানুষটাকে ভালোবাসি? না, ভালোবাসি না আমি ওনাকে। তাহলে আমার চোখ দিয়ে এভাবে অশ্রুকণা কেন ঝরে যায় মানুষটার জন্য? দু চোখ বেয়ে অনবরত ঝরে যাওয়া অশ্রুকণা মুছে নিয়ে আবারও মনে মনে বলল পুষ্প। আর কাঁদবো না আমি ওই মানুষটার জন্য, যার মনে আমার জন্য সামান্যতম জায়গাটুকু নেই, যে আমায় একটুখানি সম্মান করতে পারে না। তার জন্য অশ্রু ফেলা তো অসহায়তার লক্ষণ। কিন্তু আমি হতে চাই না ওইসব নারী, যে নারী স্বামীর পায়ের কাছে একটু জায়গা করার জন্য সারাক্ষণ অশ্রু বিসর্জন দেয়। আমি হতে চাই সেই সব নারী, যে নারীকে মানুষ ভালোবাসতে না পারলেও কখনো অসম্মান করবে না, তাচ্ছিল্য করবে না কখনো। পুষ্প অস্থির হয়ে এবার আকাশের দিক থেকে মুখ সরিয়ে বলল, উফ, আমি কেন এই মানুষটার কথা ভাবছি? কেন ওই মানুষটার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছি আমি? ওনার সাথে আমার সম্পর্ক থাকা মানেই আমাকে বারবার ওনার দিয়ে আঘাত আর অপমান সহ্য করে নেয়া। আমি বাবাকে কালই বলবো যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার রেডি করতে। এই সম্পর্কের মাঝে থাকলে আমি আমার লক্ষ্যের প্রতি অমনোযোগী হয়ে পড়ব। আমার নিজের লক্ষ্যের প্রতি আরো মনোযোগী হতে হবে, দেখিয়ে দিতে হবে সবাইকে যে ভালোবাসা ছাড়াও একটা মানুষ ভালো থাকতে পারে। নাইবা কেউ ভালোবাসলো এই শ্যামবতীকে, কিন্তু এই শ্যামবতী নিজেকে নিজেই ভালোবাসে। আর নিজেকে ভালো রাখার জন্যই আমাকে নিজের জন্য কিছু একটা করতে হবে। ল্যাপটপের স্ক্রিনে পুষ্পের অস্থিরতা ধরা পড়েছিল উজানের চোখে। বুঝতে পারছিল তার কালো গোলাপের অস্থিরতার কারণ। আর বসে থাকতে পারল না। কালো পোশাকটা পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ি এসে থামলো সোজা পুষ্পের বাড়ির সামনে। গাড়িতে বসে উজান রতন চাচাকে ফোন দেয়। হ্যালো চাচা, বাড়ির সবাই কি ঘুমিয়েছে? চলবে? জি বাবা, সবাই ঘুমাইছে সেই কখন, আমারও চোখটা লাগে আসছিল মাত্র। সরি চাচা, তোমার কাঁচা ঘুম ভাঙালাম। আর আমি আমার বাড়ির সামনে ওয়েট করছি, সদর দরজাটা খুলে দাও। আমি এখনই আইতাছি। বাবা, আগে কেন ফোন করো নাই? কথাটা বলে রতন মিয়া সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। উজান ফোনের স্ক্রিনে পুষ্পের ঘরে সিসি ক্যামেরা অন করে দেখে তার কালো গোলাপ ঘুমিয়ে গেছে। হয়তো অনেক কেঁদেছে, তাই ঘুমটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। রতন মিয়া সদর দরজা খুলে দিতেই উজান গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। পুষ্পের ঘরের সামনে গিয়ে নিজের সঙ্গে রাখা পুষ্পের ঘরের দরজার চাবিটা দিয়ে লকটা আস্তে করে খুলে নিল। বরাবরের মতোই পুরো ঘরটা অন্ধকার, হালকা আলোর হলুদ বাতিটা জ্বলছে। উজান দরজা লক করে ধীর পায়ে পুষ্পের বেডের দিকে এগিয়ে গেল। পুষ্প পাশে বসে এক দৃষ্টিতে তার মায়াবী মুখশ্রীর পানে তাকিয়ে থেকে বলল, জানতে চেয়েছিলে না ফুল প্রেয়সী, জায়গা দিব কিনা আমার ওই ছোট্ট ঘরে? ওই ছোট্ট ঘরে তোমার জায়গায় কি দেব মায়াবতী? তুমি যে জায়গা করেছো আমার এই মনের গভীরে। জানতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? ভালোবাসা কি আমি জানি না ঘুমন্ত পড়ি, শুধু জানি মরণ ছাড়া আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, তাই তো জানো তুমি, তাই না? হ্যাঁ, আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, আমি তোমার মায়ায় পড়েছি। মায়ায় পড়েছি তোমার ওই চোখে, মায়ায় পড়েছি তোমার ওই গালের টোলে, মায়ায় পড়েছি তোমার ঠোঁটের হাসিতে, মায়ায় পড়েছি তোমার ওই দিগল কালো কেশে, মায়ায় পড়েছি তোমার শরীরের ওই পাগল করা কালো গোলাপের পাগল করা ঘ্রাণে। জানো তুমি, প্রেমে পড়িনি কিন্তু মায়ায় পড়েছি আমি। জানি তুমি ভালোবাসো না, কিন্তু তোমার জন্য মরতে পারি আমি। জানিয়ে দিলাম সব কিছু। এবার তুমি বলো আমাকে তুমি ভালোবাসো, ছোট্ট শব্দখানা বললে হবে, বলো ভালোবাসো। ঘুমের দেশে হারিয়ে যাওয়া নিশ্চুপ পুষ্পের মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও বলল উজান, দেখেছো, তুমি বললেই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু রাগ করো শুধু আমার সাথে। আমিও কি রাগ করতে পারি না বলো? তুমি কেন ওই নিবিড় খন্দকারের হাত টেনে ধরলে? আমার কি রাগ হয়নি বলো? কিন্তু আমি তো রাগ করবো না তোমার সাথে, কারণ আমি জানি তুমি শুধুই আমার। উজান পুষ্পের হাত দুটো ধরে দুটো হাতের উল্টো পাশে তার ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আজ আমি সারা রাত তোমার পাশে থাকবো, বুকে নিয়ে ঘুমাবো তোমায়, সারা রাত তোমার ওই মাতাল করা ঘ্রাণ নিব, কালো গোলাপের ঘ্রাণ। এই কথা বলে উজান তার পোশাক খুলে ফেলল, খালি গায়ে শুয়ে পড়ল পুষ্পর পাশে।
আলতো শরীরে পুষ্পের উপরে ভর দিল। ছোট ছোট চুমু এঁকে দিল পুষ্পের চোখে, মুখে, গলায়। উজানের পাগল করা ছোঁয়ায় নড়ে চড়ে উঠল পুষ্প। সরে পড়ল উজান। আবারও ঘুমের ঘোরে হারিয়ে গেল পুষ্প। উজান আবারও পুষ্পের কাছে এসে ভ্রু কুচকে আঙ্গুল তুলে শাসানো কণ্ঠে বলল, এই সেক্সি গার্ল, একটুখানি ছোঁয়ায় এতটা পাগল হতে হবে কেন? আজ তো শুধু আমার রাত ছিল, কিন্তু না, মহারানীকে তো ছোঁয়াই যায় না, শুধু ছটফট করে ওঠে। এতটা সেক্সি হলে হয় নাকি? কথাটা বলে উজান পুষ্পকে আগলে নিয়ে তার বুকে শুইয়ে দিল। সঙ্গে দুহাতে পরম আবেশে জড়িয়ে নিল পুষ্পকে। পরম শান্তিতে ছেয়ে গেল উজানের বুক। যেন পৃথিবীর সব শান্তি উজানের বুকের মধ্যখানে অবস্থান করছে। মাথাটা নুইয়ে সেই শান্তির কপালে একটুখানি ঠোঁট ছুঁয়ে দিল। মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল উজানের মুখে। পরম শান্তিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল উজান। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে এলো চারিদিক। পুষ্পর ঘুম ভেঙে গেল। এই সময়টা আপনা আপনি যেন ঘুম ভেঙে যায় পুষ্পর। ছোটবেলা থেকে অভ্যাস, তাই তো আলাদা করে আর নামাজের জন্য অ্যালার্ম দিতে হয় না। চোখ খুলেই যেন অনুভব করলো সুন্দর একটা রাত্রি পার করেছে সে। কিন্তু কেন এমন মনে হচ্ছে? অন্য রাতের থেকে কেন গেল রাতটা এতটা স্পেশাল মনে হলো তার? এই ভেবে পাশ ফিরে তাকাতেই ভ্রু কুচকে চোখ মুখ খিচে এলো পুষ্পের। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে এলো চারদিক। পুষ্পের ঘুম ভেঙে গেল। এই সময়টা আপনা আপনি যেন ঘুম ভেঙে যায় পুষ্পের। ছোটবেলা থেকে অভ্যেস, তাই তো আলাদা করে নামাজের জন্য অ্যালার্ম দিতে হয় না। চোখ খুলেই যেন অনুভব করলো সুন্দর একটা রাত্রি পার করেছে সে। কিন্তু কেন এমন হচ্ছে? অন্য রাতের থেকে গেল রাতটা এতটা স্পেশাল মনে হচ্ছে কেন? এটা ভেবেই পাশ ফিরে তাকাতেই ভ্রু কুচকে চোখ মুখ খিচে এলো পুষ্পর। তার পাশে থাকা বালিশটার উপর একটা কালো গোলাপ ফুল রাখা। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে পড়ল পুষ্প। কালো গোলাপ? পুষ্প ফুলটা হাতে নিয়ে দেখে এটা সত্যি কারের একটা কালো গোলাপ। কিন্তু এই ফুলটা এখানে কিভাবে এলো? সে তো আনেনি। সে তো এই প্রথমেই কালো গোলাপ স্বচক্ষে দেখলো। সে তো আগে কখনোই এ গোলাপ চোখেই দেখেনি। তাহলে কি কেউ এসেছিল তার ঘরে? মনে মনে এই কথাটা ভেবে ফুলটার দিকে আবারও তাকাতে নিবিড়ের কথা মনে হলো। হ্যাঁ, এই কালো গোলাপ গাছের চারা তো সে নিবিড়ের বাড়িতে দেখেছে। কিন্তু নিবিড় স্যার, উনি আমার ঘরে কেন আসবেন আর কিভাবেই বা আসবেন? না না, নিবিড় স্যার কখনোই না। তাহলে কে এই ফুলটা এখানে রাখলো? সঙ্গে সঙ্গে পুষ্প বিছানা থেকে নেমে তার ঘরে ঢোকার দরজাটা আগে চেক করলো। কিন্তু দরজা তো লক। সে যেভাবে রাতে ঘুমানোর আগে লক করেছিল ঠিক সেভাবে। পুষ্প এবার বারান্দার দরজাটা চেক করলো। বারান্দার দরজা খুব ভালোভাবেই লাগানো। পুষ্প এবার অস্থির হয়ে গেল। সে বসে থাকে। ঘুমের মধ্যে যে পারফিউমের ঘ্রাণটা পুষ্পের নাকে যায় সেটা তো পুষ্প জানেই না। হে আল্লাহ, তুমি আমার এই কোন মুসিবতে ফেলে? কে ছিল আমার পাশে সারা রাত? এই ফুল, বালিশে এই পুরুষ মানুষের পারফিউমের গন্ধ কি করে এলো এগুলো? আর কেনই বা উজানের কথা পুষ্পের মনে আসবে, যে তাকে স্ত্রী হিসেবে মানে না, তাকে সম্পূর্ণরূপে তাচ্ছিল্যের চোখে দেখে। তার কথা কি করে বা পুষ্পের মনে আসবে? কিন্তু নিবিড়ের কথাই কেন পুষ্পের মনে এলো? তা কি শুধু নিবিড়ের বাড়িতে এই কালো গোলাপ গাছের চারাটা আছে বলে? হ্যাঁ ঠিক, সেজন্যই পুষ্পের মনে নিবিড়ের নামটা বারবার আসছে। পুষ্প সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে গেল। তার জানতে হবে তার সন্দেহই ঠিক নাকি ভুল। সকাল সকালই বশির হায়াত শিরিন বেগমকে নিয়ে তৈরি হয়ে পড়েছে গ্রামে যাওয়ার জন্য। পুষ্প নিচে নেমে দেখে সবাই তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে। পুষ্প বাবাকে বলল, বাবা, আর একটা দিন থেকে গেলে হতো না? বশির হায়াত পুষ্পের মাথায় হাত রেখে বলল, না রে মা, আমার স্কুল আছে। আর তাছাড়া তোর নানুকে একা বাড়িতে রেখে এসেছি। উনি বৃদ্ধ মানুষ, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরের বার যখন আসবে তখন নানুকে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসবো। পুষ্প এবার বাবার হাত ধরে বলল, বাবা, ডিভোর্স পেপার রেডি হতে আর কত সময় লাগবে? বশির হায়াত তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখে মুখে এক অস্থিরতা কাজ করছে। হঠাৎ করে এই অস্থিরতার কারণ বুঝতে পারল না বশির হায়াত, কিন্তু মেয়েকে শান্ত করতে বলল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা। তুমি পরের বার যখন আসবে তখন ডিভোর্স পেপার সঙ্গে করে নিয়ে এসো বাবা। এই নামমাত্র সম্পর্কের মাঝে থেকে আমি শান্তি পাচ্ছি না। নিজেকে কোথায় যেন খুব অসহায় মনে হয় আমার। মনে হয় আমি যেন এক হেরে যাওয়া নারী, যে কিনা বিয়ে হয়েও স্বামীর মনে জায়গা করে নিতে পারলো না। পুলক দাঁতে দাঁত চেপে এগিয়ে এসে বলল, এই উজান চৌধুরী তোকে আবার কিছু বলেছে আপু? বশির হায়াত পুলককে ধমক দিয়ে থামিয়ে দিল। চোখ ছলছল করে উঠল বশির হায়াতের।
রতন মিয়া মাথা নুইয়ে মনে মনে বলল, তুমি জানো না মামুনি, আমার উজান বাবা তোমাকে কতটুকু ভালোবাসে। শিরিন বেগম মুখে আঁচল চেপে ধরে কেঁদে ফেলল। পুষ্প মায়ের কাছে এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে বলল, আমি জানি মা, তুমি তোমার মেয়ের সুন্দর একটা সংসার দেখতে চেয়েছিলে। মালাও তো তোমার মেয়ে, তাই না বলো? শিরিন মাথা নেড়ে হ্যাঁ বলল। তাহলে দেখো না মা, মালা কত সুন্দর করে সংসার করছে। মালার সংসার দেখে তোমার মন ভরছে না বলো? কিন্তু মালাও তো ভালো নেই মা, সব আমার জন্য হয়েছে। নিজের হাতে দুটো মেয়ে জীবন নষ্ট করে দিলাম। আমাদের ভাগ্যে ছিল মা, হ্যাঁ তোমার দোষ অবশ্যই ছিল, কিন্তু কি হবে এখন সেই দোষ গুণ খুঁজে? তুমি আমাদের মা, আর আমি জানি এই সব কিছুতে সব থেকে বেশি কষ্ট তুমিই পাচ্ছ।